এই ছেলে, এদিকে শোনো। নিলয় আশেপাশে ঘুরে তাকায়। তাকে ডাকার মতো কাউকে না দেখতে পেয়ে সে আবার পা বাড়ায় সামনের দিকে, কিন্তু তাৎক্ষণিক সে আবার শুনতে পেল। ওই ছেলে, ডাকছি না আমি? ভাব নাও, তোমার ভাব বাসায় গিয়ে দেখাবে। নিলয় আবারও থেমে যায়, পিছনে আবারও তাকালো। কয়েকজন মেয়ে ছাড়া তেমন কাউকেই দেখতে পাচ্ছে না সে। মেয়েরা নিলয়কে ডাকবে এমন কোনো কাজও সে করেনি। সে ভার্সিটিতে ভর্তি হয়েছে মাসখানেক হয়ে গেছে, কিন্তু এই কয়দিন কোনো ক্লাস করা হয়নি তার। ভর্তি হওয়ার পর থেকেই 1 মাসের মধ্যে কখনো ভার্সিটিতে তো দূরে থাক, ভার্সিটির আশেপাশেও কোনোদিন নিলয় আসেনি। 1 মাস পর গত কয়েকদিন হলো সে ভার্সিটিতে এসেছে, আর এসে নিজের ভাবখানা সবাইকে দেখাতে থাকে। মানে কাউকে পাত্তা না দিয়ে এড়িয়ে চলে, মেয়েদের থেকে দূরে থাকে। নিলয় আজ 6 দিন হলো এসেছে ভার্সিটিতে। সে তার পরনের প্যান্টের বা পকেটে হাত গুজে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই নিলয়ের মনে হলো কেউ তাকে পিছন থেকে ডাকছে। প্রথমে বুঝতে পারেনি সে, তাই আবারও হাঁটার প্রস্তুতি শুরু করে। তখনই নিলয় শুনতে পায়, এই ছেলে, কালো শার্ট, এদিকে শোনো। নিলয় থেমে দাঁড়ালো। নিলয় কালো রঙের একটা শার্ট পরে এসেছে। এবার সে বুঝে যায় তাকেই ডেকেছে। নিলয় আশেপাশে তাকালো। পিছনের দিকে ডান পাশে তাকিয়ে দেখে কয়েকজন মেয়ের সাথে 2টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে থেকে সাদা টি শার্ট পরা একটা মেয়ে নিলয়ের দিকে তাকিয়ে হাতের ইশারা করে ডাকছে। আর নিলয় কোনো দিকে না তাকিয়ে সে মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় ওদের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের দিকে তাকিয়ে সেই মেয়েটি বলল, তোমার কি কানে সমস্যা আছে মিস্টার? নিলয় ভাবসাব নিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে সবার দিকে তাকালো। সেখানে থাকা সবাই অবাক হয়, কারণ এই অবধি যাদেরকে ওরা সামনে ডেকেছে সবাই ভয়ে প্রশ্নের উত্তর দিয়ে কেটে পড়েছে, কিন্তু নিলয় ছেলেটা একটু বেশি ভাব নিচ্ছে। নিলয় আবার সবার দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ওরা নিলয়ের থেকে জুনিয়র নাকি সিনিয়র। ওদের দেখে নিলয়ের মনে হচ্ছে ওরা সিনিয়র না, কিন্তু সবার হাবভাব দেখে বোঝাই যাচ্ছে টাকাওয়ালা বাপের ছেলে মেয়েরা। সেখান থেকে তৃষা নামের একটা মেয়ে নিলয়কে বলল, কথা বলো না কেন? তুমি কি বোবা? আমাকে ডাকার কারণ? আরে না রে দোস্ত, এ বোবা না, কথা বলতে পারে। তা বাবু, তুমি প্রথমে ভাব নিয়ে কথা বলনি কেন? তুমি কি নতুন? কেন? এই ভার্সিটির নিয়ম জানো তুমি? জানি। তা কি জানো বলো তো? এই তো সময় মতো ক্লাসে আসা, ঠিকঠাকভাবে পড়াশোনা করা আর ভালোভাবে চলা। আরে এসব নিয়ম না, আমাদের লিডার নিয়ম জানো? লিডার? কে লিডার? বারাক ওবামার নাতিন নাকি নাতনি? এই ছেলে, ফাজলামো করো। না না, একটু মজা করলাম, ফাজলামও ভালো লাগে না। চুপ! লিডারকে তুমি চেনো না? হেই, কে রে? লিডারকে চেনে না? এই নেহা, তোকে নাকি এই ছেলে চেনেই না? আমাকে 1 কাপ বিষ দে, বিস্কুট ভিজিয়ে খেয়ে মইরা যাই। প্রত্যাশার কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। তবে এরা সবাই একটা মেয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। নীলয় সেদিকে তাকায়, বুঝতে পারে এটাই লিডার মেয়েটি, যার নাম নেহা। নেহা বাইকের উপর ছেঁড়া ছেঁড়া স্টাইলের জিন্সের প্যান্ট পরে গলায় অনেকগুলো চেন ঝুলিয়ে বসে আছে। নেহার চোখে সানগ্লাস পরা। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় নেহাকে দেখে মুচকি হাসতে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। ছেলেটার তাচ্ছিল্যের মতো হাসি দেখে নেহা নামের মেয়েটি নিলয়কে বলল, আমি লিডার এই ভার্সিটির, সবাই আমার কথা মেনে চলে, আর আমি এতটাই সুন্দর যে সবাই আমার দিকে তাকায়। কিন্তু কদিন ধরে দেখছি তুমি আমার দিকে ফিরেও তাকাও না। ব্যাপারটা কি? সামনে দিয়ে আসা যাওয়া করো, সালাম দাও না, তাকাও না। এটা জানো না অসম্মানী করা হয়? আমাকে এড়িয়ে চলবে, এটা কিন্তু নেহা একদমই গ্রহণ করবে না। নিলয় চুপচাপ এতক্ষণ নেহার কথা নেহা কথা বলা শেষ করে থামে। নিলয় কি বলবে সেটা শোনার জন্য সবাই নিলয়ের দিকে তাকায়,
কিন্তু নিলয় নেহার থেকে এমন কথা শুনে না হেসে পারল না। তাই জোরে হেসে উঠল সে। এই ছেলে, হাসছো কেন? পরে বলছি, দাঁড়ান, আরো হেসে নিই। চুপ, থাপড়িয়ে তোমার গাল লাল করে দেব। বেয়াদবি করো আমার সাথে। এখন বলো কি সমস্যা তোমার? এত সুন্দর মেয়ে তোমার সামনে দিয়ে যায় আসে, রোজ এখানে বসে থাকি, সব ছেলে একটা করে ফুল দিয়ে যায়, আমাকে কত প্রশংসা করে, আর তুমি তাকাও না। কি সমস্যা বলো? নিলয় স্থির হয়ে দাঁড়ায়। নেহা রেগেই কথাগুলো বলছে তাকে। তবে নিলয় কোনো জবাব না দিয়ে এদের সবার দিকে একবার তাকিয়ে, সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিলয়ের দৃষ্টি ঘুরিয়ে নেহার দিকে তাকালো। নেহার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিল সে। নেহা নিলয়ের দৃষ্টি ফলো করে বলল, কি দেখছো? না মানে, এতদিন আসছি, আপনি সামনে পড়েন কিন্তু কখনো তাকাই না, তা আজ একবার দেখে নিলাম। প্রতিদিন দেখার থেকে সপ্তাহে একবার করে দেখা ভালো, এতে চোখের জ্যোতি বাড়ে, সৌন্দর্য বৃদ্ধি পায়, হাঁপানি ও শ্বাসকষ্ট হয় না। চুপ ফাজিল, বেশি পাকনামো করলে এখানে মেরে রেখে দিয়ে যাব, বুঝেছ? এখন বলো কেন তাকাও না? তাকাবো কেন? মানে তাকাবে না কেন? আপনাকে দেখার মতো কিছুই নেই, তাই তাকাই না। মানে খুব সোজা, আপনি কি সুন্দর নাকি? আপনি তো সুন্দরই না যে আপনাকে দেখতেই হবে। দেখতে একদম পেতনির মতো, যদিও পেতনি দেখেও তবু ওই রকম হবে না। মানে আপনাকে দেখলে মনে হয় না আর পেতনি, ভূতনি, শাকচুন্নি, রানুমণ্ডল ওদেরকে দেখা লাগবে। আর যারা আপনার দিকে তাকায় তাদের চোখ নেই, আছে, তবে তারা সবাই হিরো আলমের কভার করা গানের মতো স্মার্ট ছেলে। নিলয় সবার সামনে নেহাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। সবাই হা হয়ে যায়। তবে কথাগুলো শোনার সাথে সাথেই সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। নিলয় ঠোঁট টেনে হাসতে থাকে। নেহাও বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের চোখ থেকে সানগ্লাস খুলে এবার সে নিলয়ের পা থেকে মাথা অবধি দেখে নিল। নেহার পাশ থেকে তৃষা নামের মেয়েটি বলল, কি? এই ছেলে, এই ভার্সিটিতে নতুন বলে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছো, না হলে এতক্ষণে এখানে হাড়গোড় ভেঙে রেখে দিতাম। বেয়াদব কোথাকার। এ মা, তাই নাকি? পেতনি শাকচুন্নি যদি নেতা হয় তাহলে আপনারা হলেন এক একটা দাঁড় কাক, খালি হুক্কা হওয়া করেন, সরি কাকা করেন। নিলয় কথাগুলো একটু তাড়াতাড়ি বলে, তবে কথাগুলো শেষ করে সে আর ওখানে দাঁড়ায় না, সোজা হাঁটা শুরু করে ক্লাসের দিকে। নেহা শুধু বোকার মতো নিলয় চলে যাওয়া দেখছে। নিলয়ের খুব হাসি পাচ্ছে। নিলয় হাসতে হাসতে বিড় করে বলে, কেমন মেয়ে রে বাবা, ওনার দিকে তাকাতেই হবে, এটা কোনো কথা? ছেলেটা চলে যাচ্ছে, ডাক ওকে। সবাই রেডি হ, ছেলেটার হাত পা গুঁড়ো গুঁড়ো করতে হবে। নেহা, কি হলো? ডাক মালটারে। নেহা তখনই জোরে আর কর্কশ গলায় নিলয়কে ডাকলো। নিলয় একটু চমকে থেমে গেল। পিছনে ঘুরে তাকিয়ে দেখে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট নেহার এমন ডাক শুনে দাঁড়িয়ে গেছে। তারা সবাই নিলয় ও নেহাকে দেখতে থাকে। এদিকে আসো। বলুন। নাম কি? কেন, নাম শুনে কি করবেন? পাত্রী খুঁজে দেবেন নাকি? আমাকে কি মেরে আমার নামে বেডা ভাড়া করবেন? চুপ, নাম বলো। বেশি কথা আমার পছন্দ না। আমার নাম নিলয়। বাপরে, ওই দেখ দেখ, লিডারের সাথে ছেলেটার নামের মিল আছে রে। ওফ হিমি, চুপ থাকবি? এমনিতে মেজাজ অনেক খারাপ। ওকে বস। আমাকে কি বললে তুমি? আমি পেতনি, শাকচুন্নি? আমাকে পেতনির মতো লাগে? রানু মণ্ডলের মতো লাগে? কই না তো, আপনি দেখতে অনেক অনেক মোটকু। কি দেখে যে ছেলেরা আপনার দিকে তাকায়। শুনুন, আর নয় হতাশা, আর নয় চিন্তা, এক ফালি যথেষ্ট। মোটু থেকে চিকন হন, চুমো হালাম ব্যবহার করুন। কি? এই ছেলে, বেশি বেশি হচ্ছে কিন্তু। নতুন এসেছো তাই ছেড়ে দিলাম,
এখন থেকে রোজ এখান দিয়ে যাওয়ার সময় আমাকে আপু বলে একটা করে ফুল দিয়ে যাবে, সাথে সালাম দেবে। আর যদি না করো তাহলে কিন্তু তোমার কপালে শনির আঁকড়া হাড়বালের হসপিটাল আছে। আপনাকে আবার আপু বলতে হবে? দেখে তো মনে হয় আপনি ভাইয়া। আপু কি করে হলেন? সাদার প্যান্ট পরে আছেন দেখছি। ও বুঝছি, আপনাকে ভাইয়াপু বলবো, তাই তো? নিলয় কথাটা বলে আর সেখানে দাঁড়ালো না, কারণ এখন যদি সে কাছে থাকে নেহা নিশ্চয়ই নিলয়ের গালে চর বসিয়ে দেবে। নিলয় এবার একদম সোজা হেঁটে ওদের থেকে চলে আসলো। মনে মনে নিলয় হেসেই যাচ্ছে। নেহা হাবার মতো তাকিয়েছে নিলয়ের দিকে। নিলয় খানিকটা দূরে এসে পিছনে ঘুরে তাকালো। নেহার পাশে ওর গ্যাংয়ের সবাই এসে দাঁড়িয়েছে। নিলয়ের দিকে মেয়েগুলো হা করে তাকিয়ে আছে। নিলয় নেহার দিকে তাকালো। সবার থেকে নেহাই বেশি অবাক হয়েছে, কারণ একটাই, এর আগে কখনো কোনো ছেলে তার সাথে এভাবে কথা বলেনি। ছেলেরা ভয় পেত, না হয় মাথা নিচু করে কথা বলতো, না হয় বলতোই না, ভয়ে এড়িয়ে চলতো। কিন্তু নিলয় এই প্রথমবার এভাবে কথা বলছে লেডি গ্যাংয়ের সাথে। নিলয় আবারও হাসতে থাকে, কারণ নিলয়ের বেশ ভালোই লেগেছে নেহাকে রাগাতে। নিলয়ের সাহসিকতা চরম পর্যায়ে পৌঁছে যায়। নেহা তো নিলয়ের দিকে তাকিয়েই আছে, তবে নিলয় নেহার দিকে তাকিয়ে একটা উড়ন্ত চুমু হাতের সাথে নিয়ে নেহার দিকে উড়িয়ে দিল। বাকি মেয়েরা নিলয়ের এমন কাণ্ড দেখে আরো অবাক চোখে তাকিয়ে থাকে। নিলয় সবকিছু বুঝতে পেরে মনে মনে বলল, এতদিন তোমরা ছেলেদের জ্বালিয়েছো, আর আমি তোমাদের জ্বালাবো। নেহার পাশে থাকা মেয়েগুলো নিলয়ের কাজগুলো দেখে চরমভাবে রেগে গিয়েছে। তৃষা এসে নেহার সামনে দাঁড়িয়ে বলল, মিমি, মরির মাথায় টাকলা হাসিমকে ফোন দে, 6 নম্বর বাড়ির নিচতলায় মিশিকে ডাক, গ্যাং রেডি কর। আমাদের লিডারকে অপমান, এটা সহ্য করা যাচ্ছে না, শাস্তি তোকে পেতেই হবে। কত বড় সাহস ওর! চান্দুকে সুযোগ বুঝে আমরা কেলাবো। আজ শুধু লিডার আমাকে অর্ডার করেনি, না হলে ছেলেটাকে সবার সামনে স্ট্যাম্প দিয়ে পেটাতাম। লিডার কেন যে অর্ডার করেনি? চল বেটাকে ক্লাস থেকে তুলে আনি। চুপ কর সবাই, আমাকে ভাবতে দে। এখন কেউ কিচ্ছু করবে না। নেহা কথাটা বলে আবারও নিজের জায়গায় যেয়ে বসল। বাইকের উপর বসে পা ঝুলিয়ে নিলয়ের কথাগুলো ভাবছে। নিলয়ের ক্লাস করতে ভালো লাগছে না। সে 3টে ক্লাস করে বাইরে বের হলো। নেহারা ক্লাসের শুরু থেকে সেখানেই বসেছিল, ঠিক সেখানেই বসে আছে ওরা। নিলয় ক্লাস থেকে বেরিয়ে কোনো দিকে তাকালো না, সে মাথা নিচু করে হাঁটছে। নেহা দূর থেকে নিলয়কে দেখতে পায়, যদিও তিশা আগেই দেখেছে। নেহাকে ডেকে দেয়, মামা দেখ দেখ, বাদর ছেলেটা আসছে, সবাই রেডি হ। মামারে একটু খেলে দিয়ে আসি। তিশার কথা শুনে সবাই সেদিকে তাকায়। নেহাও তাকালো। নিলয় ওদের কাছে আসতেই নেহা ডাকা শুরু করলো। নিলয় সেদিকে ঘুরতেই নেহা কাছে এসে দাঁড়ালো। নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। নেহা বলল, এই যে মিস্টার নিলয় সাহেব। জি বলুন। আমি কি দেখতে পেতনির মতো? কথাটা শুনে নিলয় ভ্রু কুঁচকে তাকালো নেহার দিকে। নেহা যে এতক্ষণ নিলয়কে নিয়ে আর নিলয় নেহাকে নিয়ে কি বলেছে তার সব কিছু নেহা বাইকের উপর বসে ভেবেছিল। সেই জন্য নিলয়কে দেখতেই প্রশ্নটা করেছে। তবে নিলয় আবারও নেহাকে দেখতে থাকে, মনে মনে বলে, মোটেও না, তুমি দেখতে আসলেই সুন্দর। কেন জানি না তোমাকে রাগাতে বেশি মজা লাগে আমার। নিলয় নিজেই বিড়বিড় করছিল, কিন্তু নেহা একটু ঝাড়ে দিয়ে বলে, কি হলো বলো। কেন, কে আপনাকে সুন্দরী বলল? সুন্দরী হওয়ার জন্য অনেক কিছু দরকার। কে বলে আপনি সুন্দরী? সবাই বলে। ভুল বলে, আপনি সুন্দর না। আপনার চোখগুলো মায়াবী না। আপনার হাসিতে মনের মাঝে তোল পোড়াতে আনে না। আপনার ঠোঁটে ভালোবাসা আহ্বান করে না। আপনার চুলগুলো লতার মাঝে আটকে পড়া, যা আকর্ষণ করে না। কথাগুলো বলে নিলয় সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না। নেহাকে কিছু বলার সুযোগ দিল না সে।
নেহা শুধু নিলয়ের দিকে তাকিয়ে আছে। পাশেও লেডি গ্যাংয়ের বাহিনী এসে দাঁড়ায়। তানজিম বলে, বস, তাকে আটকালে না কেন? আমরা কি তাকে আবার তোর সামনে নিয়ে আসবো? না, তাকে কিছু বলার দরকার নেই। কেন? নতুন কিছু গন্ধ পাচ্ছি আমাদের নেহার মধ্যে। সবাইকে টের পাচ্ছে সেটা? না তো, কি সে? এতদিন সব ছেলেদেরকে আমরা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছি, না হয় ভার্সিটি ছাড়া করিয়েছি। ভয়ে কেউ কথাই বলেনি। নেহাই সব ছেলেদেরকে ধরে এনেছে। অথচ আজকে দেখ, ওই ছেলেকে কিছু বলতেই দিচ্ছে না সে। কাহিনী হলো, নেহা ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। সত্যি বস? এসব কি? তোরা সবাই বাসায় চল, আমিও যাব। এত কথা কেন বলিস তোরা? যখন সে বেশি কথা বলে ওটা কিছুই না, তাই না বস? চুপ কর সবাই। নেহা ওদেরকে থামিয়ে নিলয়ের দিকে তাকালো। নিলয় দূরে যেয়ে স্থির হয়ে দাঁড়ায়। পিছনে ঘুরে সে নেহার দিকে তাকালো। নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ঠিক তৃষার মতোই বুঝতে পারে নেহার চাউনি এখন অন্য কিছু বলছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। নেহা আগের দিনের মতোই একই জায়গাতে বসে আছে। তৃষা আর হিমি একটা ছেলেকে ডাকে। নিলয় দূর থেকে আবার তাকায়, দেখে একটা ছেলেকে মেয়েগুলো র্যাগ দিচ্ছে। তামজিম আর রিফাত মেয়েদেরকে ডেকে টিচ করছে, আর নেহা বাইকের পাশে পায়চারি করছে, হাতে ওর সিগারেট। নিলয় এগিয়ে আসতে থাকে। নেহার দিকে আর না তাকিয়ে নিলয় হাঁটতে থাকে। তখনই নেহা নিলয়কে ডাক দেয়, এই যে মিস্টার নিলয় সাহেব। নিলয় শুনেও না শোনার ভান করে চলে যেতে থাকে। নেহা তিশাকে বলে, চান্দু চলে যাচ্ছে, জুনিয়রদের ছাড়। সবাই নিলয়ের দিকে তাকায়। নেহা খুব জোরেই ডেকে ওঠে, ও হ্যালো, ডাকছি তোমাকে। এক ডাকে শুনতে কি কষ্ট হয়? নিলয় থেমে দাঁড়ালো। নেহার দিকে তাকিয়ে আস্তে করে হেলে দুলে হেঁটে নেহাদের কাছে আসলো নিলয়। নিলয় কিছু বোঝার আগে বাকি সবাই আজকে নিলয়কে দেখে হাসছে। নিলয় ওদের হাবভাব বুঝতে পারছে না, তবে এটা ঠিকই বুঝে ফেলেছে যে ওদের কোনো কুমতলব আছে। তা না হলে নিলয় কাল যা বলেছে তাতে করে নিলয়ের উপর সেগুলোর রিভেঞ্জ নেওয়ার কথাই থাকবে। কিন্তু সেটা না করে সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নেহা সিগারেটে হালকা একটা টান দেয়, কিন্তু ধোঁয়াগুলো তাড়াতাড়ি ছেড়ে দেয় বাইরে। সিগারেট ফেলে দিয়ে নেহা বলল, এই যে হ্যালো। কি বলুন? প্রেম করবে? কার সাথে? কেন, আমার সাথে? চোখে পড়ছে না নাকি আমাকে? হিহি, হাসছো কেন? ছেলেদের সাথে আমি প্রেম করি না। নিলয় কথাটা বলে সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না। নেহা, তিশা, হিমি সবার হাসি বন্ধ হয়ে যাওয়ার মতো তাকিয়ে আছে সামনে চলে যাওয়া ছেলেটার দিকে। কালকে রাতে তিশা নেহাকে জানায় নিলয়কে শাস্তি দেওয়ার কথা, কিন্তু নেহা কোনো কিছুই ভাবতে পারছিল না। সে সারা রাত ভেবেছে কোনো ছেলে তাকে এভাবে বলেছে। সে কি আসলেই সুন্দর না? এই জন্যই তৃষা বলে, আপাতত ছেলেটাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিবে। তাকে বিরক্ত করা, প্রেমের অফার দেওয়াটাই হবে তার শাস্তি। কিন্তু এটাতে যদি সে সিরিয়াস হয়? আরও ভালো, শাস্তি এমনিতেই পাবে। আমরা তখন চলে আসবো তার থেকে। ব্যাটাকে বোঝাতে হবে মেয়েরা অপমানের শাস্তি কিভাবে কখন নিয়ে থাকে। ওকে, তাহলে নিলয়কে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমে ফেলবো, তারপর বোঝাবো কষ্ট কাকে বলে। মূলত এটাই ওদের প্ল্যান। কিন্তু প্ল্যানে এভাবে নিলয় জল ঢেলে দেবে একদমই তা কেউ আশা করেনি। সবাই ভেবেছিল নিলয় হয়তো নেহার থেকে প্রেমের অফার পেয়ে খুশিতে গদগদ হবে, কিন্তু নিলয় উল্টে তাদেরকে ভাব দেখিয়ে চলে গেছে। নেহা রাগে গজগজ করছে। ওইদিকে নিলয় দূরে যেয়ে একবার পিছনে ঘুরে তাকায়। সে দেখে মেয়েগুলোর দল নিলয়ের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েরা সবাই তখন ভাবছে এই ছেলেটা এদের সাথে এমন করেছে।
সময় হলে ঠিকই বুঝিয়ে দেবে তারা কি জিনিস। নিলয় নিজের কাজে চলে যায়। নেহা বাইকের উপর বসে। মাথার মধ্যে শুধু নিলয় ঘুরপাক খাচ্ছে। সে তৃষাকে ডাকলো। ওই তিশা, আমার দিকে তাকা, সবাই তাকা। আমাকে কি ছেলে মনে হয় তোদের? লম্বা চুল, ঠোঁট, ভ্রু সব আছে, তাহলে ওই বদমাস ছেলেটা আমাকে ছেলে বলে কেন গেল? আসলে তুই সবসময় জিন্স শার্ট, টি শার্ট এসব পরে ঘুরে বেড়াস, এজন্য বলেছে। চুপ থাক, এগুলো ফ্যাশন। ওই ছেলেটাই একটা ফাউল, বজ্জাত, হারামি, মঞ্চর বেটা। মঞ্চর কেন? আমাদের নেহার মন চুরি করে চিনিমিনি করতেছে। ওহ, তোরা একটু সুযোগ পেলেই বেশি কথা বলিস, চুপ কর। নিলয় বসে আছে, ভাবনাতে নেহা এসে ঘুরে বেড়াচ্ছে। নেহাকে নিলয় ভেবেছে, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, কেন যে ওই রকম ড্রেস পরে আসে। নিলয় রোজ নেহাকে লুকিয়ে দেখে। কিছু ছেলে মেয়ে আছে যারা তাদের পছন্দের মানুষকে কখনো সামনে থেকে কথাও বলবে না, আবার দেখবেও না। কথা বললেও সরাসরি তাদের দিকে তাকাবে না, লুকোচুরিতে দেখবে তাকে। এটা সত্যি ভালো লাগার একটা বিষয়। সেক্ষেত্রে নেহাও জানে না কিছু। প্রথম দিন নিলয় নেহাকে দেখেই প্রেমে পড়েছিল। যদিও প্রথমবার দেখাতে প্রেমে পড়া যায় না, কিন্তু নেহাকে তার ভীষণ রকম ভালো লাগে। নেহার হাবভাব দেখে নিলয় বুঝেছিল নেহা সহজে পটবে না, তাই তো এমন অপমান করে রাগিয়ে দেওয়াটা নিলয়ের মেয়ে পটানোর অংশ। নিলয় জানে কোনো সুন্দরী মেয়ে যদি কাউকে পাত্তা না দেয়, তবে তাদের সাথে আগে ভালো করে একটু প্রিয় হয়ে নিতে হয়। তাকে বুঝতে দেওয়া যাবে না আপনি তাকে লাইন মারেন। আর ঠিক এই সময়তে মেয়েটা বা ছেলেটাকে একটু একটু করে রাগাবেন। মিষ্টি করে ভুলেও কথা বলা যাবে না, কারণ সুন্দরী বা পপুলার ছেলে কেবল আপনি না, অনেক মেয়ে ছেলেই মিষ্টি করে কথা বলে প্রশংসা করে থাকে। তাই তারা নিজেদের বিশাল কিছু ভাবে। এই জন্য প্রশংসার বিপরীত কিছু দিয়ে পটানোর প্রয়োগ করা দরকার। এতে করে মেয়েটা বা ছেলেটা তাড়াতাড়ি পটে যাবে। নেহারা সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ কয়েকটা বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করে। 5টা বাইকে মোট 10 জন ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। বাইকগুলো এসে নেহাদের সামনে থামে। তৃষা নেহার কাছে এসে বলে, নে, তোর আর একটা হিরো চলে এসেছে। কে? রাজ? নেহা কথাটা বলে বাইক থেকে নামলো। চলন্ত বাইকগুলো নেহার সামনে এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা তাকিয়ে আছে সেদিকে। ছেলেটা মাথা থেকে হেলমেট খুলল। নেহা ছেলেটাকে খুব ভালো করে চেনে। সে হলো ভার্সিটির ভিপি। রাজকে কেই বা না চেনে। রাজ নেহার কাছে সরে আসলো, মুখে একটা হাসি দিয়ে বলল, নেহা, চলো বিয়ে করে ফেলি, না হলে তোমার একটা ছবি আমি ভাইরাল করে দিব। দেখ, আমার বয়সের বড় তুই, বাবার পরিচিত বলে তোকে মেরে কবরের পাশে ফেলে রাখিনি বলে ভাবিস না আমাকে যা বলবি তাই মেনে নেব। এত সাপের মতো ফোঁস করো কেন? চিল বাবু চিল। তুমি যতই গ্যাং চালাও না কেন, সবার আগে তুমি হলে মেয়ে। আর মেয়ে কিন্তু হয় ড্রেস পরা পরি, ড্রেস ছাড়া সেরি। তোমাকে তো পরি বানাবো, সেই সুযোগ তো দিয়েছি বারবার। তুই ভিপি বলে মনে করিস না তোর সাথে সব মেয়ে ফিদা হয়ে কথা বলবে। লেডি গ্যাংয়ের লিডার আমি। লেডিস পাওয়ার জানিস না? তোরা ছেলেরা শক্তি দিয়ে খেলবি, আর আমরা মেয়েরা মাইন্ড দিয়ে খেলবো, বুঝেছিস? তোর পথ থেকে নামাতে আমার 2 ঘন্টাও টাইম লাগবে না, মনে রাখবি, বুঝেছিস? তাই নাকি? আচ্ছা, এত ফোঁস করছো? সুযোগ বুঝে আমি যে কত বড় পাকা খেলোয়াড় সেটা তুমি জানোই না। ঠিক মতো খেলতে ভালোবাসি। ইটস কল্ড মাইন্ড গেম। মাস্তানি আমার সাথে দেখাবে না। লেডি মাফিয়া, চুপ হয়ে থাকবি। এরপর যখন রাস্তায় তুলে নিয়ে যাব ডাকিস তোর গ্যাংকে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। নেহা শার্টের নিচে ও কোমর থেকে একটা পিস্তল বের করে রাজের দিকে বাড়িয়ে ধরল। তিশার হিমি এসে নেহাকে আটকায়। তিশা বলে, পাগল হয়ে গেছিস? এটা পাবলিক প্লেস,
ভিপির দিকে পিস্তল ধরেছিস? সবাই কিন্তু দেখছে, সমস্যা আছে অনেক। রিল্যাক্স সিস, শালাকে বাড়ি থেকে তুলে আনবো। বাদ দে। রাজ হলো ভার্সিটির ভিপি। গত 5 বছর ধরে সে এই পদেই আছে। রাজের নামে অনেক রিপোর্ট আছে। সুন্দরী মেয়ে দেখলেই তার অসহায়তার সুযোগ নিয়ে রুমে নিয়ে যায়, তারপর ভিডিও করে, সেটা নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। নেহাকে দেখে রাজ প্রথমে এটার সুযোগ নিতেই চেয়েছিল, কিন্তু প্রথমত নেহাকে রাজ চিনত না। আর রাজ যখন নেহার ব্যাপারে জানে তখন সে নেহাকে বিয়ের অফার দেয়। তবে নেহা রাজের ব্যাপারটা জেনেই এখানে এসেছিল, রাজকে যেন তার উপযুক্ত শাস্তি দিতে পারে। কিন্তু প্রমাণ আর সুযোগের অভাবে রাজকে নেহা কিছুই বলতে পারছে না। ভাই, নেহাকে কিছুই বলবেন না আপনি। আশিকের কথায় রাজ সেদিকে তাকালো। নেহাকে রাজ পেতে চায়, কিন্তু নেহাকে সহজে পাওয়া অসম্ভব। আশিক হলো রাজের কাছের লোক, রাজের সব কাজে আশিক আছে। এই জন্য রাজের অপমানটা আশিক নিতে পারছে না। ভাই, নেহাকে তার অবস্থানটা বুঝিয়ে দিই। কি করবি? ওকে সহজে কাছে পাওয়া যাবে না। যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিসের তৃপ্ততা কম থাকে। জোর করে কিছু নিলে সেটার প্রতি আগ্রহ থাকে বেশি। ভাই, আমি শুধু ওর বিষ দাঁতটাই ভাঙবো, মারবো না। ওকে যা ইচ্ছা কর। আশিক রাজের সামনে থেকে চলে আসে। একটা ছেলেকে ফোন দেয় ও। ওপাশ থেকে বলে, জি ভাইয়া বলুন। তোদেরকে যা বলেছিলাম তা করে দিব আমি। প্রয়োজনে আমার কাজটা হলো নেহাকে ভাইরাল করা। কিভাবে করবি তোরা জানিস। আমি আসি। ওকে, আমার কাছে তো এটাই খুব সহজ। আশিক ফোনটা কেটে দেয়। তারপর পরের দিন নেহা আর ওর গ্যাংয়ের সবাই ক্যাম্পাসে বসে আছে। নেহার চুপচাপ বসে রাস্তার দিকে তাকাচ্ছে। তিশা একটা ছেলেকে ডাকলো। ছেলেটা ওদের কাছে যায়। তিশা বলল, নাম কি বাবু তোমার? জি, মুজাহিদ। আমাদেরকে চেনো? জি, আপনারা মাফিয়া লিটি গ্যাং। প্রেম করো? গার্লফ্রেন্ড আছে? সত্য কথা বলো, না হলে তোমার পেটে চাকু ঢুকিয়ে সোজা খালাস করে দেব। জি ঠিক আছে। ওই আনিয়া, পোলেটারের ধর, তোর একটা ওড়না পোলেটের হাতে দে, আমরা ছবি তুলে ওর আইডিতে পোস্ট করে দিই। ওর গার্লফ্রেন্ডকে নন ভেজ মেসেজ পাঠা। বাবু, তুমি ছোট হয়ে প্রেম করো কেন? আমরা আজও সিঙ্গেল আছি। যাও, আনিয়ার সাথে যাও। নেহা ওদের কাজ দেখে হাসতে থাকে। নেহার কাছের লোক এই 6 জন: আনিয়া, প্রত্যাশা, হিমি, তৃষা, রিফাত আর তামজিম। ওদের কাজগুলো নেহা বেশ এনজয় করে। হঠাৎ হিমি বলল, সিস ওদিকে তাকা, তোর হিরো আলম মানে হিরো নিলয় আসছে দেখ। হিমির কথা শুনে নেহা সেদিকেই তাকায়। দেখে নিলয় হেঁটে ওদের রাস্তা সোজাই আসছে। নেহার কাছে আসতেই নিলয়কে ডাক দেয় তৃষা। এই যে ছাগল আর বিটকেল বয় নিলয়। নিলয় ভার্সিটিতে আজও একই সময় এসেছে। সে কোনো দিকে না তাকিয়ে সামনে চোখ রেখে হাঁটছিল, কিন্তু নেহাদের কাছে আসতেই তৃষা ওকে ডাকে। নিলয় দাঁড়িয়ে ডান পাশের দিকে তাকায়। দেখে নেহার সাঙ্গপাঙ্গদের মধ্যে তৃষা নামের মেয়েটা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় বুঝে যায় তাকে সেই ডেকেছে। আজকে ওরা নিলয়কে পচানি দিয়ে কথা বলল। নিলয় এগিয়ে যায় সেদিকে। নেহা বলল, এই যে হনুমান, এদিকে তাকালে না কেন? সোজা চলে যাচ্ছিল যে? কাল না বলেছিলাম আমাকে দেখে কথা বলে তারপর ক্লাসে যাবা? ও, কিন্তু আপনারা কারা বলেন তো? আপনাদের না ঠিক চিনতে পারছি না। মানে আমরা কারা মানে? কি এই বেয়াদব বজ্জাত ছেলে? না না না, আপনাদের তো দেখে মানুষ মনে হচ্ছে না। মানে কি মনে হচ্ছে? সব কটা দেখতে আলকাত্রার মাখানো পেতনির দল মনে হচ্ছে। এমন পেতনির দিকে কেউ তাকায়? আপনি বলেন তো। নিলয় কথাটা বলে সরু চোখে নেহার দিকে তাকালো। সবার দিকে একবার তাকিয়ে নিল সে। সবাই যে যার মুখের দিকে তাকিয়ে চেয়ে আছে। নিলয় ওদের সামনে হেসে উঠল। নিলয়ের এমন অসময়ে বিদঘুটে মার্কা হাসি দেখে সবাই রাগী লুকে তাকালো।
নিলয় আবারও একটু জোরে শয়তানি মার্কা হাসি দিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, এই যে জরিনার মা, আমাকে ছাগল বলছেন আর বিটকেল, তাই না? তুমি দেখতে ওরকমই। হিহি। এই, আপনি হাসবেন না তো। আচ্ছা, আপনারা দেখতে কেমন বলবো? সবগুলো না লেস কাটা বান্দরি। এই বান্দরির দল, কলা খাবা? যাই কলা কিনে আনি। নিলয় কথাটা বলে নেহার দিকে তাকালো। নেহা আগের থেকেই নিলয়ের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। নেহার এমন তাকানো দেখে নিলয় হাসি চেপে রাখতে পারে না। নিলয় আবারও হো হো করে হাসতে থাকে। নিলয়ের এমন বিদঘুটে হাসি দেখে নেহা বাইকের উপর বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় আস্তে করে হেঁটে ওর সামনে গেল। নিলয় কারোর সাথে কোনো কথা না বলে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। নেহা আরও অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। আর পাশের গুলোর তো মরমর অবস্থা। সবাই বেশ উত্তেজিত হয়ে ভাবছে আজকের এই প্রথম কোনো ছেলে তাদের সাথে তো সাহস দেখাচ্ছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে ছেলেটা? নিলয় কারোর কথায় পাত্তা না দিয়ে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। তারপর জোরে হেসে নিলয় ডান হাত দিয়ে নেহার টোল পড়া মুখটা টেনে ধরল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে তাকাচ্ছে। নিলয় নেহার গালটা টেনে ধরে বলল, মাঝে মাঝে তো ইচ্ছে করে একটা কল্পনার নৌকা সাজিয়ে একটা পেতনিকে নিয়ে ঘুরে আসি মহাসমুদ্রের মাঝে, যেখানে কেবল থাকবে একটা ভূত আর সেই ভূতের পেতনি। তবে সেটা কিন্তু আপনি না, আপনি তো পেঁচা একটা পেতনি। কি দেখে আপনার দিকে ছেলেরা তাকায় বলেন তো? নিলয় কথাটা বলে গাল ছেড়ে দিল। পাশে নেহার গ্যাংয়ের দিকে এক পলক তাকালো সে। সবার গালে মাছে ঢুকে যাওয়ার মতো ভঙ্গিতে হা করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় একটু মুচকি হাসল। তারপর কোনো কিছু না বলে সোজা হাঁটা শুরু করলো। নেহা স্তব্ধ দৃষ্টিতে নিলয় চলে যাওয়া দেখছে। নিলয় একটু দূরে এসে ওদের দিকে ফিরে তাকায়। সবাই একবার নেহার দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকাচ্ছে। আর নেহা দেখছে নিলয়কে। নেহার মুখের দিকে নিলয় চেয়ে আছে। নেহার চোখের কোনো পলক পড়ছে না। নিলয় নেহার ফর্সা গাল টেনে লাল করে দিয়ে এসেছে। তবে নেহাকে এবার দেখতে আরো সুন্দর লাগছে। নিলয় মুচকি হেসে চলে যায়। মনে মনে ভাবে, আচ্ছা নেহাকে মানে গুন্ডামি কেন করে বেড়ায়? সবসময় গ্যাং নিয়ে কেন ঘুরে? সে কি সত্যি গুন্ডি মেয়ে নাকি ভাব ধরে থাকে? জানতেই হবে আমার। নেহা, তুই কি রাজ ভাইয়ের সাথে ভালোভাবে থাকতে পারিস না? তামজিমের কথা শুনে নেহা ওর দিকে তাকালো। নেহার সামনে রাজকে নিয়ে কেউ কখনো কথা বলে না। হঠাৎ তামজিমের থেকে কথাটা শুনে নেহা ভ্রু কুঁচকে তাকালো। নেহা বলল, রাজের কথা তুই জানতে চাইছিস কেন? আসলে খবর পেলাম রাজের লোক আশিস আজকে একটা মিশনে যাবে। রাজের খারাপ কাজের বড় সাক্ষী কিন্তু আশিক। তাকে একবার আমাদের কবজাতে আনলে সব কিছু আমরা জানতে পারবো। আজ রাতে যাবে নাকি? গ্যাং রেডি কর। তুই আর রিফাত মিলে আশিককে আটকাবি, বাকিটা আমি দেখব। ওকে, সব সামলে নেব। কিন্তু রাজ তো তোর বাবার পরিচিত। রাজকে কিছু বললে সমস্যা হবে না তো? সেসব নিয়ে তোদের ভাবা লাগবে না। যা এখন, সবাই যা, গ্যাং রেডি কর। আমি আসছি। কেন গো, তুমি কি ওই হ্যাংলা ছেলের অপেক্ষা করবে? যা বলছি। আরও হ্যাংলা না, ওভার স্মার্ট। যা, সব রেডি কর মিশন। নেহার কথা শুনে সবাই চলে গেল গাড়ি নিয়ে। নেহা একাই বাইকের উপর বসে আছে, অপেক্ষা করছে নিলয়ের। তারপর নিলয় কয়েকটা ক্লাস শেষ করে বাইরে এলো। নিলয় দূর থেকে দেখে নেহা একাই ওই বাইকের উপর বসে আছে, মাথা নিচু করে। আর ছেলেরা সামনে দিয়ে যাচ্ছে আর তাকে সালাম করছে। নেহাকে সবাই সালাম জানাচ্ছে। এটা দেখে নিলয়ের মাথায় শয়তানি মার্কা ইচ্ছে হলো। নিলয় ক্যাম্পাসের মাঠে আসে, ইটের টুকরো খুঁজতে থাকে। সে একটা ইটের টুকরো হাতে নিয়ে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা আজকে অবাক হয়, কারণ এই প্রথম নিলয় ওর সামনে নিজের ইচ্ছায় দাঁড়িয়ে আছে। এটা দেখে সে বসা থেকে উঠে দাঁড়ালো।
নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার বাইকের উপর যেয়ে বসলো। নেহা শুধু নিলয়ের এমন কাজগুলো দেখে অবাক হচ্ছে, কিন্তু নেহা কিছুই বলছে না। নিলয় একটু ঘুরে তাকায়। তিশা আর হিমি দৌড়ে যেন ওদের দিকেই আসছে। নেহার সাঙ্গপাঙ্গ দৌড়ে আসছে এই দিকেই। আর এই ভার্সিটির সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে, কারণ নিলয় একমাত্র ছেলে যে কিনা এত সাহস দেখাচ্ছে নেহার সাথে। নিলয় ভাব নিয়ে পড়ল। তো মিস নেহা পেতনি, এটা নিন। এটা তো ইট, আর তুমি আমার বাইকে বসে আছো কেন? ওঠো, এত সাহস কেন? ইটটা নেবেন আর বাসায় যেয়ে রেখে দেবেন। যখন আমার কথা ভাববেন তখন ইটের দিকে তাকাবেন। আসলে ফুল দিলে না হয় শুকিয়ে যায়, তাই ইট দিলাম। ইট আর শুকাবে না। রইল তো সাহসের কথা, তা তোমাকে কে ভয় পাবে? হাস্যকর, তুমি কমল নারী, তোমাকে জড়িয়ে ধরা যায়, ভয় পাবো কেন? চুপ ফাজিল ছেলে, থাপড়িয়ে দাঁত ফেলে দেবো। ফুল না দিয়ে ইট? ফাইজলামি হচ্ছে। এই যে ছেলে, তোমার এত সাহস কেন বলো তো? এই, তুমি আমাদেরকে চেনো? নিলয় ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নিলয়ের হাসি দেখে ওরা বিরক্তিতে ফেটে পড়ছে। নিলয় তো এটাই চাচ্ছিল, ওরা যেন রেগে যায়। এটাই তো বেশি মজার বিষয় নিলয়ের কাছে। প্রায় সব ছেলেরাই নেহাকে ভালোবাসে, তাকে সুন্দর বলে, কিন্তু নিলয় তাকে এমন কিছুই বলেনি। সে চায় তার বিপরীতভাবে নেহাকে পেতে। নিলয় ওদের দিকে তাকিয়ে বলল, এই যে শুনেন, আপনাদের সবার জন্য একটা ফ্রি টিপস দিই। কখনো কাউকে চিনতে যাবেন না, সবসময় নিজেদেরকে চেনা উচিত। যদি আমরা নিজেদেরকে একবার চিনতে পারি আমরা কেমন, তখন বুঝবেন জীবনটা কত সুন্দর আর সহজ। আসি। নিলয় কথাগুলো বলে বাইক থেকে নেমে দাঁড়ালো। নেহার কাজ শেষে দাঁড়ালো সে। সেখানে থাকা সবাইকে চমকে দিয়ে, কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিলয় নেহার ডান হাত ধরল। সবাই বেশ অবাক হয়েছে নিলয়ের সাহস দেখে। নেহা কিছু বলতে যাবে তখনই ওর হাত থেকে সেই ইটের টুকরোটা গুজে দিল নিলয়, আর আস্তে করে বলল, যত্ন করে রাখবেন। আর দাঁড়ালো না সেখানেও, সোজা হেঁটে চলে আসলো। নেহা ইটের টুকরো হাতে নিয়ে বোকার মতো নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু নিলয় আর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে থাকে। সে হাঁটছে আর হাসছে। নিলয়ের মেয়ে পটানোর পদ্ধতিগুলো চমৎকার। মেয়েরা যতই সুন্দরী কিংবা অহংকারী হোক না কেন, তাদের পটাতে সবসময় নিজের স্টাইল ফলো করতে হয়। নিজের মনের কথাগুলো গুছিয়ে মেয়েদেরকে বলতে হয়, কারণ মেয়েরা চায় তাদের কাছের মানুষটা তাদের মতো করে সবার সাথে চলুক। অন্যের স্টাইল, অন্যের কথা বলার ধরন ফলো না করে নিজের মতো করে তার সাথে কথা বলাটাই বেটার। এতে মেয়েটি মনে করবে আপনার মাঝে অসাধারণ কিছু না থাকলেও নিজের সাধারণতা নিয়ে কথা বলছেন। তাহাসান বা অপূর্ব কিংবা সিয়ামের মতো রোম্যান্টিকদের ফলো না করে নিজের স্টাইলে তাকে জানাতে হবে মনের কথাটি। নিলয় ঠিক এগুলোই করে থাকে। নেহা তার বাড়িতে বসে আছে। সামনে নেহার বাবা আকাশ সাহেব বসে আছে। আকাশ সাহেবের পাশে রাজের বাবা মিরাজ সাহেবও বসা। নেহার গায়ে শার্ট, জিন্স, প্যান্ট, পায়ে লম্বা জুতো। নেহা বসে ফোন চাপছে। আকাশ সাহেব বলল, নেহা, তোর আঙ্কেল আসছে, সালাম করিস না কেন? মুসলিম হিসেবে সালাম করা যেতেই পারে, তবে কিছু মানুষ থাকে তারা নিকৃষ্ট হয়ে থাকে। চুপ কর, রাজের সাথে তোর বিয়ের কথা হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। আমি তো রাজকে বিয়ে করব না, আর এগুলো আমাকে বলবে না, কারণ আমার তোমার থেকে কিচ্ছু চাওয়ার নেই। আমার থেকে তুমি বরং অনেক কিছু পেয়েছো। রাজ আমাদের জন্য পারফেক্ট একজন। তোমাকে ছোট পর্যায় থেকে টেনে বড় পর্যায়ে এনেছি আমি। এই লেডি রকস্টার তোমাকে বড় বানিয়েছে, অথচ আমাকে তুমি ঠিকভাবে চিনলেই না। ওই রাজের তো আমি দেখে নেবই, সাথে রাজকে নিয়ে যে কথা বলতে আসবে তাকে আমি বললাম না। নেহা বসা থেকে উঠে চলে যায়। মেয়েটা বড্ড জেদি।
আর জেদের পিছনে কারণ আকাশ সাহেব নিজেই। নেহা মস্তানগাল হতে চায়নি, কিন্তু তার লাইফের জন্য একটা অতীত আছে। নেহা কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে থেমে যেয়ে বলল, তোমার কি লাগবে সেটা বলো। ক্ষমতা, টাকা, পাবলিসিটি সব দেব তোমাকে। নেহা কারো থেকে হেল্প চায় না। এই নেহা নিজের মতো করেই চলে। এই শহরটা আমি হাতের তালুর মতো চিনি। এখানে লেডি গ্যাংয়ের কথাই চলে। নেহার নাম নেবে, সব কিছু মুক্ত তোমার জন্য। নেহা কেবল নারী নয়, নেহা একটা ব্র্যান্ড, আর ব্র্যান্ড সব সময় বড়ই হয়ে থাকে। নেহা হনহন করে সেখান থেকে চলে গেল। আকাশ সাহেব নিজের মেয়ের অ্যাটিটিউড দেখে বোকা বনে যান। নেহা চুপচাপ শান্ত স্বভাবের একটা মেয়ে। এতটা ভয়ঙ্কর আর গম্ভীর হতে আকাশ সাহেব তার মেয়েকে খুব কমই দেখেছে। তাই তিনি চুপচাপ মিরাজ সাহেবকে বাড়ির থেকে যেতে বলেন। মিরাজ সাহেব বাড়ির থেকে বেরিয়ে রাজকে কল দিল। রাজ, নেহা আমাকে অপমান করেছে। আমি তো বলেছিলাম শালির দেমাগ একটু বেশি। এটা মানতে পারছি না। শালির বীজ দাঁত আজকে ভাঙবই। চিন্তা নাই, তুমি চলে আসো, ওর ব্যবস্থা আমি করছি। অপমানের শোধ তো নিতেই হবে। ওকে। মিরাজ সাহেব সেখান থেকে চলে যায়। ওদিকে নেহা বসে আছে। রাত বেশ খানিক হয়েছে। নেহা বিছানায় বসে আছে, সিগারেটের প্যাকেট নিয়ে নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে। একটা ফোন কলের অপেক্ষা করছেও। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তামজিমের নাম্বার। নেহা তাড়াতাড়ি করে রিসিভ করলো। হ্যাঁ তানজিম, বল। কোথায় তুই? আশিক এখনই চলে আসবে, জলদি জঙ্গলের রাস্তায় আয়। আচ্ছা, আসছি। সব কিছু রেডি? সব রেডি, টিশারাও আছে, চলে আয় দ্রুত। তামজিম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পিছনে কোমর একটা পিস্তল গোজা। সে অপেক্ষা করছে আশিকের জন্য। সে একাই আছে এখানে। নেহার রুম থেকে বের হলো। আকাশ সাহেব নেহাকে ডাকলেন। নেহা একটু থেমে ওনার দিকে তাকালো। আকাশ সাহেব বললেন, এত রাতে কোথায় যাচ্ছিস? নিশাচরেরা রাতের প্রহরী হয়, রাজ্যে তাদের খেলার পরিবেশ। কোথায় যাচ্ছিস? আমার কাজে কোনো প্রশ্ন নয়, আমি কৈফিয়ত দিতে নয় নিয়ে থাকি। তবে ভয় নেই, এমন কাজ করব না যেটাতে তোমার পজিশন থেকে তোমাকে কেউ সরিয়ে দেবে। নেহা আর কোনো কথা বলল না। সে বাইকের কাছে যায়। মাথার হেলমেট পরে নিল ও। কালো কোট আর সাদা টি শার্ট পরে নিল ও। মাথায় কালো হেলমেট। নেহা তামজিমের দেওয়া লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই চিন্তা, রাজকে শেষ করবেই ও। নেহা বাইকটা একটু স্লো করেছে, কারণ বাইকের আলোতে সে দূরে দেখতে পায় আশিক দাঁড়িয়ে আছে। সামনে রিফাত পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আছে। নেহা তাড়াতাড়ি বাইক নিয়ে ওদের সামনে আসলো। কিছুটা দূরে বাইক রেখে নেহা পিস্তল বের করে গুলি লোড করে এগিয়ে যেতে থাকে। আশিকের সামনে এসে দাঁড়ালো নেহা। আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে, বোঝাই যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। নেহা আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? ভাবছিস তোরা যা খুশি করবি, আমার গ্যাংটাকে ধ্বংস করবি? সেটা তো হবে না। মাছের গন্ধে বিড়াল এসে দূরে বসে শুধু ম্যাও ম্যাও করে, খাবার কেড়ে নিয়ে যেতে পারে না। বিড়াল ম্যাও ম্যাও না করে যদি মাছটা নিয়ে চলে যায়, কিংবা মাছে কোনো রকম মুখও লাগায়, সেই মাছটা কিন্তু মানুষেরা কখনো খাবে না, বিড়ালেরই হবে। তবে বিড়াল এত কিছু করে না, সে পারে শুধু ম্যাও ম্যাও করতে। শালা, বিড়াল হয়ে সিংহীর কাছের খাবার কেড়ে খাবি, তাই না? হা হা হা। রাস্তায় ধুলো জমে থাকে, কিন্তু বৃষ্টি ছাড়া সেই ধুলো কখনো মোছা যায় না। আমি রক্তের বৃষ্টিতে সেই ধুলো সব মুছে দিব। গুড, সাহস আছে তোর। তোর সাহসের আমি। নেহা কথাটা বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতেই যাচ্ছিল। তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে থাকা রিফাতের পায়ে গুলি লেগেছে আর সে মাটিতে পড়ে গেল। নেহা পিছনে ঘুরে তাকায়।
দেখে দূরে তামজিম দাঁড়িয়ে আছে। নেহা কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তামজিমের দিকে। তানজিম এগিয়ে আসে নেহার দিকে। নেহা বলে, তানজিম, তুই কি রিফাতকে গুলি করেছিস? আমার হাতে পিস্তল, এখানে আমরা 3 জন, পিছনে গুলি লেগেছে ওর। গুলিটা আমি ছাড়া আর কে করবে? মানে কেন? কি বলছিস তুই এসব? চুপ কর আশিক, ভং ধরে না বসে থেকে উঠে দাঁড়াও। আমার প্রাপ্য মিটিয়ে দাও, আমি চলে যাই, তোমাদের মধ্যে জড়াতে চাই না। হা হা হা, বলেছিলাম না রাস্তার ধুলোগুলো আমি রক্ত দিয়ে মুছব। তোর ঝাড়া রক্তে ধুলো ছাড়া রাস্তা হবে বিটকুটে ভয়ঙ্কর প্রতিচ্ছবি। শাড়িতে নারী, নারীতে হবে তোর উপরে বাড়ি। তিশা, হিমি। নেহা, ওরা কেউ নেই, তুই পালিয়ে যা। তানজিম আমাকে আর তোকে মিথ্যা বলে এখানে এনেছে। আমাকে বলেছিল তৃষাদের সবাই আছে, কিন্তু ওরা কেউ নেই। আমাদের গ্যাংয়ের কেউ জানে না আশিকের আজ এদিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে। তানজিম প্ল্যান করে তোকে এখানে মারতে ডেকেছে। আমি তৃষাদের কথা জিজ্ঞাসা করি, কিন্তু তানজিম বলে সবাই আছে এখানে, কেউ নেই, তুই চলে যা। নেহা পালাতে নয়, মারতে ভালোবাসে। নেহা মানে ব্র্যান্ড, আর ব্র্যান্ড সব সময় সবার উপরেই থাকে। নেহা কথাটা বলে পিস্তল পিছনে নিয়ে গুলি লোড করে তামজিমের দিকে ধরে। সাথে সাথেই আশিক পিছন থেকে নেহার পিঠে স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দেয়। নেহার হাত থেকে পিস্তল পড়ে যায়। নেহা ছিটকে পড়ে রাস্তার উপরে। আশিক ওর পিস্তল তুলে নিয়ে নেহার দিকে অগ্রসর হয়। নেহা বলে, শালা, তুই না পুরুষ মানুষ, পিছন থেকে মারলি কেন? পুরুষত্ব দেখানোর সাহস নেই নাকি? পুরুষত্ব দেখতে চাস? আশিক জোরে একটা ডাক দেয়। সাথে সাথে দুটো গাড়ি এসে থামলো সেখানে। রাজ গাড়ি থেকে নামে। নেহা বুঝে যায় এখানে সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল। তামজিম শুধু তাদেরকে হেল্প করেছে। নেহা সবার দিকে একবার তাকায়। রাজ এগিয়ে আসে। রাজের হাতে একটা ডিএসএল এর ক্যামেরা, সবার হাতেও ক্যামেরা আছে। রাজ এগিয়ে আসে নেহার সামনে দাঁড়ায়। একটা সিগারেট জ্বালিয়ে বলে, কি যেন বলছিল আশিক? ও আমাদের আমরা পুরুষত্ব প্রকাশ করতে নাকি ভয় পাই? সবাই ধর ওরে, পুরুষত্ব প্রমাণ করব। রাজের কথা শুনে আশিক, তামজিম নেহার হাত ধরল। আরো দুটো ছেলে এসে নেহার পা চেপে ধরল। নেহা আর নড়তে পারে না। রাজ গা থেকে কোটটা খুলে মাটিতে ফেলে দেয়। নেহা রাজের দিকে তাকিয়ে আছে। নেহা চিৎকার করে না। রাজ অবাক হয়ে বলল, তুই চিৎকার করছিস না কেন? নেহা সিংহী, আর এই নেহা বাঁচার জন্য চিৎকার করে না। হিংস্রতা প্রকাশ করতে চিৎকার দেয়, আর সেই চিৎকারে তোদের মতো খ্যাকশিয়ালগুলো ভয়ে বন ছেড়ে পালিয়ে থাকে। তোর জেদ অনেক রে শালি। খেকশিয়ালের এক একটা দল হিসেবে হিংস্রদের খাবারও কেড়ে খায়, জানিস তো? ওটা কেড়ে বলে না, চুরি করে খাওয়া বলে শালা। রাজ আর অপমান নিতে পারছে না। সে নেহার কাছে আরো এগিয়ে যায়। নেহার গা থেকে কোটটা খুলে ফেলে রাজ। কোটটা হাতে থেকে দূরে রাস্তার উপর ছুঁড়ে মারে। সবাই হাসতে থাকে তখন। নেহা তখনও চিৎকার করে না, তবে ছাড়ানোর জন্য ছটফট করে। রাজ এটা দেখে বেশ মজাই পাচ্ছে। রাজ নেহার দিকে ঝুঁকে বসে। নেহার কপালে আঙুল রাখতেই নেহা থুতু দেয় রাজের মুখে। রাজ রেগে যেয়ে বলে, শালি, আমার সাথে দেমাগ দেখাও। ওই ক্যামেরা অন কর, শালিরে আজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। রাজ কোনো কিছু না বলে নেহার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। নেহা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। রাজ খুব কাছে চলে আসতেই একটা স্নাইপার গুলি নেহার পা ধরে রাখা একটা ছেলের কপালে এসে লাগে। রাজ থেমে যায়। সবাই লাফ দিয়ে পিছনে এক হাত করে সরে যায়। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনের সামনে চারিপাশে ঘুরে তাকায় সে, কাউকেই দেখতে পায় না। নেহা হাসতে থাকে জোরে। রাজ নেহার দিকে তাকিয়ে বলে, শালি হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক, এবার তোদের মতো বুনো শিয়ালগুলো ভাগবে।
চুপ কর। রাজ পিস্তল বের করে, হাওয়াতে দুটো গুলি চালায়, তারপর চিৎকার করে বলে, কে বেরিয়ে আই শালা হারামি, কে আছিস? সাহস থাকলে বেরিয়ে আই। রাজের কথা শুনে আরও একটা স্নাইপার গুলি শা করে এগিয়ে আসে ওদের দিকে। নেহা সেকেন্ড পাত যেয়ে ধরে রেখেছিল, তার বুকে এসে লাগে গুলিটা, সাথে সাথেই লাশটা ছিটকে পড়ে দূরে। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়, রাজের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখল। নেহা পিছনে তাকায়, তামজিম ভয়ে কাঁপছে। রিফাতের পাশে দুটো লাশ পড়ে আছে। রিফাত কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ালো, নেহার হাতে নেহার পিস্তল তুলে দেয়। তামজিম ভয়ে দৌড়াতে শুরু করে। নেহা তামজিমের পায়ে গুলি করে, তামজিম খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ায়। নেহা শব্দ করে হাসে। রাজের সব লোকেরা গাড়ি কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটা বাইকের শব্দ দূর থেকে ভেসে আসতে থাকে। আলোহীন হেলমেট, একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। এক হাতে স্নাইপার গান, মাথায় হেলমেট পরা, কালো স্যুট বুট পরা, হিরোর মতো স্টাইল। সোজা বাইকটা এনে নেহার পাশে এসে থামলো আগন্তুক। মাথা থেকে হেলমেট খোলে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, মুখে মাস্ক পরা। নেহার পাশে এসে দাঁড়ালো। নেহার ঠোঁটের সিগারেট আগন্তুক এসে নেহার ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে নেহার ঠিক যতটুকু ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুকুই নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালায়। বোঝাই যাচ্ছে আগন্তুক একটা ছেলে। ছেলেটার অ্যাটিটিউড দেখে নেহা নিজেও অবাক, বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউ না। ছেলেটা সিগারেট টানতে টানতে রাস্তার উপর পড়ে থাকা নেহার কোটটার কাছে গেল, সেটা তুলে আনে। নেহা ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। রাজ বলে, ওই কুত্তার বাচ্চা, কে তুই? তোর সাহস কি করে হয় আমার লোকদের মারার? জানিস আমি কে? ভিপি রাজ। আমি রাজ এগিয়ে আসতে থাকে। ছেলেটা নেহার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ট্রিগারে চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চালায় ছেলেটা, সোজা কপালে যেয়ে লাগে। রাজ ভয়ে একটা ঢোক গিলল। নেহা বলল, শালা, আমাকে শেষ করবি? আমার ভিডিও ভাইরাল করবি? তোরে এখানে কাপড় ছাইরা দাঁড় করিয়ে দেব। কথাটা বলে নেহা ছেলেটার হাত থেকে পিস্তল নিয়ে রাজের পায়ে গুলি করে। তারপর পকেট থেকে ফোন বের করে পুলিশদের ফোন দেয়। নেহা রাজের দিকে তাকিয়ে বলে, তোকে চাইলে এখানেই মারতে পারি, কিন্তু তোর মতো মাছি মেরে আমার গ্যাংয়ের নাম খারাপ করতে চাই না। পুলিশ আসছে, প্রমাণ খুঁজে বের করতে এখন 2 মিনিটও লাগবে না। নেহা তৃষার কাছে ফোন দেয়। কয়েক মিনিটের ভিতরে ওরা সবাই চলে আসে সেখানে। তৃষারা সবাই আসতেই নেহা বলে, তোরা রিফাতকে হসপিটালে নিয়ে যা। নেহা কথা শুনে তৃষা বলে, তানজিম তো ওখানে পড়ে আছে। তানজিমকে আমি দেখছি। তৃষারা রিফাতকে নিয়ে চলে যায়। তামজিম দূরে পড়ে আছে। নেহা পিস্তল হাতে নিয়ে তামজিমের কাছে আসলো। তামজিমের পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্রনেতারা? তোর বাড়ি এখানে না, তুই মরলে তোর খবর কেউ পেত না। কে বাঁচিয়েছিল তোর বলতো? মনে পড়ে? তুই বাঁচিয়েছিলি। নেহা আশিক আমাকে অনেক টাকার লোভ দেখায়, খুব দরকার ছিল তাই এমন করেছি, আমাকে মাফ করে দে। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানদের কোনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন জিনিস, না পেলে বোল্ট আউট, আর পেলে গ্যালারি 6। ভালো থাকিস উপরে। নেহা কথাটা বলে শাটশাট করে কয়েকটা গুলি করল তামজিমের বুকে। তামজিম চিৎকার করার আগেই যেন নিস্তেজ হয়ে যায়। তামজিমের লাশ রাস্তার পাশে পড়ে থাকে। নেহা রাজের কাছে আসে। রাজকে বলে, তোকে এখন বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করব না। আমি পুলিশকে আসতে বলেছি, আর আমি তোকে মেরে ফেলব। তোকে না মারলে পুলিশ এমনিতেও সন্দেহ করবে, কারণ গ্যাং একমাত্র এই শহরে শুধু আমার আছে। তাই মারলেও দোষ আমার উপর, আর না মারলেও আমার উপরেই পড়বে।
তবে নো প্রুফ, নো ক্রাইম, অনলি লাভ। কি যেন বলেছিলি? আমার রক্ত ধুলো ঝরা রাস্তায় ধুলোর সাথে মিশে থাকবে। তোদের রক্ত মিশে যাচ্ছে, সেই রক্ত রাস্তায় কুকুর এসে খাবে। নেহা আর দেরি করে না, পিস্তল থেকে একটা গুলি রাজের বডিতে পড়তেই যাবে। তার আগেই পিছন থেকে ওই আগন্তুক ছেলেটা রাজের কপালে গুলি করে মেরে দেয়। নেহা চমকে পিছনে তাকালো। ছেলেটা ওর বাইকের কাছে এগিয়ে যায়, মাথায় হেলমেট পরে নিয়ে বাইকের উপর বসে। নেহা দৌড়ে বাইকের সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, কে তুমি? আমার গ্যাংয়ের কেউ কখনো এভাবে আমার সামনে আসবে না। কে তুমি? বলো এখনই। আমি কে সেটা অজানাই থাকুক, কিছু মানুষ আছে যাদেরকে অজানা থাকতে হয়, রাখতেই হয়। তাদের রহস্য যদি কেউ জানে, সে হয় রহস্যময় প্রেমে পড়ে যাবে, না হয় রহস্যময়ের থেকে দূরে যাবে। ছেলেটা খুব গম্ভীর গলায় কথাগুলো বলল। নেহার কণ্ঠটা চেনার চেষ্টা করছে, কিন্তু ঠিক চিনতে পারছে না, কারণ অপরিচিত লাগছে নেহার কাছে সব। নেহা চটজলদি প্রশ্ন করে, এত কিছু শোনার দরকার নেই আমার। কে তুমি বলো। পুলিশ চলে আসবে, এখান থেকে চলো। বললাম না আমি কে? জানলে প্রেমে পড়ে যাবে, না হয় দূরে সরে যাবে। প্রেমে তো পড়বে না জানি, কারণ তুমি নিলয় নামের কাউকে ভালোবাসো, তাই আমি সেখানে থাকতে চাই না। এই জন্য দূরে যেতে হবে যখন, সব অজানা রেখে হারিয়েছি। নেহা বাইকের কাছে এগিয়ে যায়। ছেলেটা বাইক স্টার্ট দিয়েছে। একটুখানি এগিয়ে এসে বাইকটা থামালো সে। বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শাড়িতে নারী, তোমাকে শাড়ি নতুবা সালোয়ার কামিজে চুলগুলো স্টাইল নয় তো খুলে দিয়ে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল, এপ্রন দিয়ে একদিন বাইরে আসবেন, দেখবেন গোলাপের উপর সবার নজর থাকবে। দুনিয়াতে ভালো মানুষের অভাব, ড্রেস থেকে সবাই ভালো খারাপ নির্ণয় করে। শার্ট প্যান্টের নারী নয়, শাড়ি সালোয়ার নারী, এটা মনে রাখবেন আপনি। আসি। আগন্তুকের কথাটা বলে সেখান থেকে বাইকে স্পিড তুলে চলে আসে। নেহা শুধু ছেলেটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার বলা কথাগুলো নেহার কানে যেন এখনো বাজছে। নেহা বাইকে বসলো। দূর থেকে হয়তো পুলিশ আসার আহ্বান পেয়ে সে ওখানে আর না দাঁড়িয়ে বাইকে স্টার্ট দিয়ে চলে আসে। নেহা সারা রাস্তা শুধু আগন্তুক ছেলেটার কথাই ভেবেছে। কে ও? আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে? আমি যে বিপদে পড়তে যাচ্ছিলাম, ছেলেটা কি করে জানে? কেন বাঁচালো আমাকে? সে কি আমাকে ফলো করতো? কিন্তু কে করতো? এমন তো কাউকে আমি কখনো দেখিনি। ধুর, যে হবে হোক, সকালে নিলয়ের সাথে দেখা হলে ভালো লাগবে। নেহা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। নেহা ভার্সিটিতে এসে বসে আছে। পত্রিকাতে রাজকে নিয়ে লেখা হয়েছে, ভিপি রাজ কোনো রাজনৈতিক কারণে খুন হয়েছে। পুলিশ খোঁজ করছে কে বা কারা তাকে মেরেছে। রাজের সব কিছু তল্লাশি করার পর পুলিশ অনেক ভিডিও পেনড্রাইভ পায়। সেখানে কলেজ থেকে শুরু করে ছোট বড় সব পর্যায়ে মেয়েদেরকে নিয়ে রাজের গ্যাং রেপ করত। তার ভিডিও পুলিশদের হাতে। পুলিশ সব কিছু নষ্ট করে দিয়েছে। অনেকে বলেছে রাজকে মেরে ভালোই হয়েছে। নেহা পত্রিকা পড়ে মুচকি মুচকি হাসে। তৃষা, হিমি, প্রত্যাশা, আনিয়া, রিফাত সবাই বসে আছে। নেহাকে কেউ এখানে কোনো প্রশ্ন করেনি। তবে তৃষা হঠাৎ বলে, নেহা দেখ, নিলয় আসছে। কই? আরে ওই যে দেখ। তৃষা দেখিয়ে দেয় গেটের দিকে। নিলয় দুই পকেটে হাত ঝুঁকিয়ে কানে মাথার উপর দিয়ে হেডফোন গুজে ভার্সিটিতে এসেছে। হঠাৎ নিলয়ের চোখ পড়ল নেহাদের দিকে। নেহা নিলয়কে দেখে হাত উঠিয়ে ইশারা করে ডাকছে। নিলয় হেঁটে গেল নেহাদের কাছে। ওদের কাছে আসে নিলয়। কান থেকে হেডফোন খুলতেই নেহার পাশে থেকে হিমি বলল, প্রেম করবা আমার সাথে? কি? করবা আমার সাথে? জি না। কেন? আপনি তো ভূতনি,
আপনার সাথে রিফাত নামের যে ছেলেটা আছে সে প্রেম করবে, কারণ আমি যতদিন এখানে এসেছি, কথা বলেছি, দেখেছি ওই ছেলেটা আপনার দিকে তাকিয়ে থাকে, আপনাকে ভালোবাসে। ওই ছেলেটা খোঁজ নিয়ে দেখতে পারেন। নিলয়ের কথা শুনে সবাই অবাক হয়। নিলয় তখন রিফাতের দিকে তাকায়। রিফাত নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। তবে হিমি নিলয়ের থেকে কথাটা শুনে জোরে কি বলে উঠে রিফাতের দিকে তাকালো। নিলয় হাসতে থাকে। রিফাত বলে, ভাইয়া, হিমিকে আমি ভালোবাসি আজ 1 বছর, কিন্তু ও এতদিনে বুঝলো না, আর আপনি 3 দিনে সেটা বুঝে নিলেন। আপনি কি লাভ গুরু নাকি মাইন্ড হ্যাকার বলেন তো? ওরে না ভাই, শোনো, তোমাকে একটা কথা বলি, একটা মেয়েকে ভালোবাসবা, মেয়েরা তাড়াতাড়ি বুঝে ফেলে একটা ছেলে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা তা প্রকাশ করে না। কারণ কি জানো? কি কারণ? কারণ মেয়েরা যতদিন না বুঝবে সেই ছেলেটা তাকে সত্যিকারের ভালোবাসে কিনা, ততদিন অবধি মেয়েটা নিজের মতো করেই চলবে। যদি মেয়েটা তোমার পাশের জন্য হয়, তবুও তোমাকে বুঝতে দেবে না। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, হিমি তোমাকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে দেয়নি। এবারে দুজনেই চুপ হয়ে গেল। ওরা সহ পাশের সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে এই ছেলেটা এত কথা কি করে জানে। নিলয় যেন ওদের চাউনি দেখে বুঝে যায় কি ভাবছে, তাই সে একটু হেসে উঠল। নিলয় আর চোখে নেহার দিকে তাকায়। নেহা যেন হিসেব মেলাতে ব্যস্ত। গতকাল রাতে যে ছেলেটা এসেছিল অচেনা হয়ে, ওই ছেলেটাও যেন মাইন্ড হ্যাক করতে পারে, সহজেই নেহার মনের কথা বুঝতে পারে। অথচ নিলয়ও যেন ঠিক ওরকমই, কিন্তু হিসেবটা মিলছে না নেহার কাছে। নিলয়কে দেখে সাহসী বলে মনে হলেও গম্ভীর নয়, সরল একটা ছেলে। আর আগন্তুক ছিল ভয়ঙ্কর, কথা কম বলে, গুলি করে বেশি। নিলয় নেহার দিকে তাকায়। নেহাকে আজ আর কিচ্ছু বলেনি সে। আবারও হাঁটতে লাগলো ও। তৃষা নেহাকে খোঁচা বেড়ে বলল, ওই কি ভাবছিস? দেখ, নিলয় চলে যাচ্ছে। নেহা তাড়াতাড়ি ভাবনা থেকে ফিরল। তাকিয়ে দেখে নিলয় এগিয়ে গেছে কিছুটা দূরে। নেহা দৌড়ে নিলয়ের সামনে আসলো। দুজনে দুজনের দিকে তাকালো। নেহা নিলয়ের মুখের কাছে মুখ এনে বলল, এই যে হনুমান। কি? আমি হনুমান? আমি মোটেও এরকম না। নেহা কিছু বলল না। সে নিলয়ের কাছ থেকে একটু পিছিয়ে দাঁড়ালো, মুচকি হাসলো একটু। নিলয় আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই নেহা ওর প্যান্টের পকেট থেকে একটা চাকু বের করলো। নিলয় চাকু দেখে ভয় পেয়ে চুপসে যায়। হায় রে, এটা কি? নিলয় বিড়বিড় করে বলল। নেহা ওর দিকে ভনিতা দৃষ্টি করে বলল, এটা কি দেখেছ? দেখছি। নাম জানো তো? চাকু। তা আপেল কাটবেন বুঝি? আগে বললে আপেল আনতাম। ওই চুপ, তোর নাম্বার দে। আমি তো সিম দিয়ে কথা বলি না। মানে সিম ব্যবহার করিস না মানে কি? মানে আমি মেমোরি দিয়ে কথা বলি। নেহা আবারও ভনিতা দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। নিলয় ওর তাকানোর মানে খুঁজতে লাগলো। তখনই নেহা কাজ শেষে নিলয়ের জামার কলার ধরে বলল, ওই নাম্বার দিতে বলেছি দে, না হলে এখনই পেটে চালান করে দেবো এটা। নিলয় ভয়ে চুপসে যায়। নেহা সত্যি সত্যি ছুরিটা নিলয়ের পেটের কাছে ধরে রাখে। নিলয় ভয়ে নাম্বারটা দিল। নাম্বার দেওয়ার পর নিলয় বলল, আপনি সত্যি মেয়ে তো? মানে মেয়ে মনে হয় না নাকি? কয়দিন পর আপনার আমি একটা লুঙ্গি গিফট দিব, রোজ আসবেন লুঙ্গি পরে। মেয়েদের ভালো লাগে বাঙালি পোশাকে, শাড়িতে নারী, শাড়ি না হয় সালোয়ার পরবেন, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, দেখবেন গোলাপটা কত সতেজ। তবে আপনাকে খুব মানাবে শার্ট প্যান্টের লুঙ্গিতে। নিলয় আর সেখানে দাঁড়ালো না। নেহা স্তব্ধ হয়ে যায়, কারণ সেম কথাটাও কাল রাতেই শুনেছিল অচেনা ছেলেটার কাছ থেকে। আর আজকে নিলয় একই কথা বলল ওর সামনে। তবে কি সে নিলয় ছিল? নিলয় যদি সে হয়
তাহলে কি নিলয় নিলয় কোনো মাস্তান? কিন্তু দেখে তো মনে হচ্ছে না মাস্তান। কে নিলয়? নাকি নাকি আমার হিসাবে কোনো ভুল হচ্ছে? নেহা কথাগুলো সেখানে দাঁড়িয়ে ভাবছে। তবে ওইদিকে নিলয় কিছুটা দূর হেঁটে চলে এসেছে। কিন্তু ঠিক তখনই ওর মনে পড়ল ভয়ে ভুল করে বন্ধ সিমের নাম্বারটা দিয়ে এসেছে নেহাকে। নিলয় ভাবে, যাক ভালোই হলো, শুধু শুধু গুন্ডা মেয়ের নির্যাতন থেকে বাঁচতে পারবো। নেহা ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় বেশ খানিকটা দূরে এসে নেহার দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয় হেসে ওঠে। নেহাও হাসলো। নিলয় জানে না নেহা কেন হাসলো, কিন্তু নিলয় হাসলো এটা ভেবে যে ভুলে বন্ধ সিমের নাম্বারটা দিয়েছে, আর নেহা যখন কল দেবে তখন অফ পাবে, বিরক্ত হবে আর নিলয়ের কথা ভাববে, আর তাড়াতাড়ি নেহা নিলয়ের প্রেমে পড়বে। নিলয় মেয়ে পটাতে যেন ওস্তাদ। সে ঠিক এগুলোই ভাবে। কাউকে ভালোবাসতে হলে আগে তার ভাবনায় আসতে হবে। এমনভাবে তার ভাবনাতে আসতে হবে যেমন হতে পারে বিরক্তকর ভাবনা, রোম্যান্টিক ভাবনা। মোট কথা নিজের সেই মানুষটা আপনার কথা ভাববে সব সময়, কারণ ভাবনা থেকেই তো একটা মায়ার টান অনুভব হয়। তাই কাউকে ভালোবাসতে গেলে তার মনে একটু জায়গা করে নিতে হবে, আর বাকিটা সেই মানুষটাই জায়গা করে দেবে। নেহা নিজের জায়গাতে এসে বসে, কিছু ভাবতে পারে না আর। নিলয় কি তাহলে ওই ছেলেটা? এই প্রশ্নটাই বারবার নেহার মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে নেহা খোঁজ নেবে না কিছুই, নিলয় থেকেই সবটাই শুনবে। রহস্য কি গভীর, নাকি নেহার ভুল? পরের দিন নিলয় ভার্সিটিতে এসে শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে, হাতে একটা গিটার। নেহাকে সকাল থেকে একবারও দেখেনি নিলয়। নিলয় গিটার বাজানো শুরু করবে, তখনই নেহা সহ ওর গ্যাং নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় তাকিয়ে নেহাকে ঝাড়ি দিয়ে বলে, এই যে খাটাস ছেলে, তোকে আজ আমি খুন করব। যদি আমার হাতে রাখো হাত, খালি পেয়ে হেঁটে যাব কাশফুল পাশ ঘেঁষে, দিগন্ত ছোঁয়ার নদীর তীরে ধীর বহু দূর বহু ক্রোশ পথ। সোনালি সূর্যের রোদালো আলো, তোমার পায়ে মাখা বালুকণা হবে রূপালী নূপুর। আমাদের যুগল চলার লাজুক কাশফুল তারা হয়ে রবে তোমার মেঘের রং এলো চুলের কোপায়। নুড়ি দিয়ে আমার গাঁথামালা তুমি পরবে গলায়। নিলয় নেহার প্রশ্নের কোনো জবাব না দিয়ে গিটারে সুর তুলে নিজের স্টাইলে গান আবৃত্তি বা গান গাইল। নেহা আর ওর লোকেরা নিলয়ের দিকে প্রেমময় দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় গিটার বাজানো থামিয়ে দিয়ে নেহার দিকে তাকায়। নিলয় ওদের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিয়ে বলল, আরে আপনারা যে সবাই একসাথে, কি ব্যাপার? ওহো, লুঙ্গি নিতে আসছেন? ওকে, লাইনে দাঁড়ান, লুঙ্গি পরবেন। নিলয় কথাটা বলে জোরে হাসা শুরু করে। নিলয়ের এমন হাসি দেখে সবাই রাগে ফুঁসছে, আর নেহার মুখটা রাগের আভাতে লাল হয়ে পড়ছে। নিলয় উঠে দাঁড়ালো। নিলয়কে অবাক করে দিয়ে সে নিলয়ের হাত ধরল। নিলয় ওর দিকে তাকালো। নেহার রাগী দৃষ্টিতে নিলয় চোখের দিকে তাকিয়ে বলল, তোর ফোন দে। কেন? দিতে বলেছি, দে, বেশি কথা বলিস না। আগে জানতাম আপনি গুন্ডামি করেন, এখন দেখছি ছিনতাইও করেন। তা কি কেবল ফোন ছিনতাই নাকি মনও ছিনতাই করেন? লুঙ্গি ম্যাম। চুপ ফাজিল, থাপড়িয়ে তোর দাঁতগুলো ফেলে দেব। দাঁড়ান, ভাবছি। কি ভাবছিস? ভাবছি থাপ্পড় তো কত রোজই বললেন, কিন্তু থাপ্পড় তো দেন না। কেন দেন না সেটা ভাবছি। আর ভাবছি যদিও থাপ্পড় দেন, তার দাঁতগুলো পড়ে যাবে, সেগুলো কি এদুরের গর্তে রেখে আসবো কিনা। ওকে, দেন থাপ্পড়। নীলার কথা শুনে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ফেলল। বিশেষ করে রাগী লুকে থাকা নেহা সবার থেকে বেশি জোরে জোরে হাসতে থাকে। নিলয় হা করে নেহার হাসির দিকে তাকিয়ে আছে। সেই হাসিতে কোনো লাজুকতা নেই, আছে কেবল এক ছন্দের গভীরতা। এটা সেই ছন্দ যার গভীরে অতলে হারিয়ে যেতে হবে নিলয়ের। কারণ কারোর প্রতি নিজের জন্য ভালোবাসা তৈরি করতে তাকে রাগালেও হাসাতে খুনসুটিতে মেতে থাকো। এতে তো সে তোমার কথা ভাববে, আর ভাবলেই তোমার প্রতি একটা টান অনুভব হবে।
শুরু হবে দুষ্টু মিষ্টি ভালোবাসা। নেহা একটু গম্ভীর গলায় নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার মুখের দিকে চেয়ে আছে। নেহা বলে, ওই খরগোশ, ফোন দে আগে। সত্যি কি ফোনটা কেড়ে নেবেন? ফোন দিতে বলেছি না, দে এখনই। অগত্যা অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা দিতে হলো নেহার কাছে। নেহা ফোনটা হাতে নিয়ে নিলয়ের ফিঙ্গার কাছে টেনে ফোনের সাথে লাগিয়ে লক খুলে নিল। নেহা ফোনে খানিকটা চাপাচাপি করার পর আবারও নিলয়কে ফিরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফোন। আমার নাম্বার নামসহ সেভ করে দিলাম, আর আমার ফোনে একটা মিসড কল দিলাম। তোমার নাম্বার নিয়েছি, কাল তুমি ভুল নাম্বার দিয়েছো। আজ কল দেব, যদি ফোন না ধরো তাহলে তোমার খবর আছে। বাসা থেকে তুলে আনবো তোমায়, বলে দিলাম। নেহাকে তুমি এখনো চেনো না, ভেবো না তোমার সাথে হেসে হেসে কথা বলে রেখে আমি সাধারণ কোনো গুন্ডি মেয়ে। সোজা তোমাকে কিডন্যাপ করে আনবো। পুলিশ কেন, কোনো নেতাও তোমাকে খুঁজে পাবে না। তাই চুপচাপ যা বলছি সব শুনবে, না হলে খবর আছে। কয়টার খবর? জানি না। ওই শোনো, তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও, আবার গাও না। বড় দাদিন পেতনিদের আমি গান শোনাই না। নিলয় কথাটা বলে সেখান থেকে গিটার নিয়ে দৌড়ে চলে আসে। নেহা নিলয়ের এমন চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপর নিলয় সেখান থেকে চলে আসে। নেহা নিলয়ের এমন অসাধারণ গান আর কথার সাহসিকতা দেখে পুরোই মুগ্ধ হয়ে গেছে। সে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় কিছু দূরে এসে দাঁড়ায়। নেহাকে ওর ভীষণ রকম দেখতে ইচ্ছে করছে, তাই সে পিছনে তাকালো। নেহা কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। নিলয় সামনের দিকে পা বাড়ায়। হঠাৎ সে থেমে দাঁড়ায়, পিছনে ঘুরে নেহার কাছে হেঁটে যেতে থাকে। ওরা সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় কখনো এভাবে ফিরে আসেনি। আজ হঠাৎ নেহার দিকে অগ্রসর হচ্ছে দেখে কিছুটা ভরকে যায়। নিলয় হেঁটে নেহার কাছে গেল। নিলয় নেহাকে কিছু বলতে যাবে, তখনই সে বলল, আজ রিফাত আসেনি, হয়তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবছে। কবে যে আমিও প্রেম করব, কাউকে নিয়ে ভাববো, তোমার সাথে প্রেম করতে যে কবে যাব। আচ্ছা, কিভাবে প্রেম করে? জানি না, আমি তো করিনি, তুমি আর আমি করব। না। ওই কি হুমনা শুরু করেছে ফাজল? দেখছি। কি? আপনি এমন টেরা মার্কায় কেন? চোখ দুটো কি টেরা রে বাবা? এমন টেরা মেয়েকে কি কেউ ভালোবাসে? নিলয় কথাটা বলে নেহা চোখে বুক দিয়ে একটা ফু দেয়। নেহা চোখ বন্ধ করে ফেলল। নিলয় সাথে সাথেই নেহার একটা ছবি উঠিয়ে সেখান থেকে চলে আসে। নেহা চোখ খুলে দেখে নিলয় বেশ খানিকটা দূরে চলে গেছে। নিলয় আর পিছনে তাকায় না। নেহা চুপচাপ নিলয়কে নিয়েই ভাবছে, কারণ ছেলেটা একটু দুষ্টু হলেও রাতের ওই গম্ভীর মস্তান আগন্তকের সাথে কোনো মিল নেই। কিন্তু সে ছেলেটা কে হতে পারে? নেহা কথাগুলো ভাবতে ভাবতে ওদের আসল জায়গাতে এসে দাঁড়ায়। হঠাৎ দুটো পুলিশ গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। তৃষা বলল, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? জানি না, তোরা এখান থেকে চলে যা। কেন? যা বলছি তাই কর, চলে যা এখান থেকে। তৃষারা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নেহা পকেট থেকে একটা সিগারেট বের করে, মুখে আগুন জ্বালিয়ে টান দিতে যাবে। এমন সময় পুলিশ গাড়িটা ওর ঠিক সামনের কয়েক হাত দূরে এসে থামল। নেহা সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। জিপ গাড়ি থেকে দুইজন পুলিশ নামল। একজন ছেলে অফিসার, আরেকজন মেয়ে অফিসার নেহার কাছে এসে বললে, চুপচাপ থানায় চল, কোনো প্রশ্ন না। ভেবেছিস মার্ডার করে বেঁচে যাবি? তোর মতো পাতি মস্তান কত দেখলাম, চল এখান থেকে। নেহা কোনো পাতি লেডি মাফিয়া না, আমাকে ঠিকঠাকভাবে নাম বল, তারপর যাব। আর প্রমাণ কি? আমাকে তুই করে বলছিস? তোকে তো আমি... একটা কথা আছে জানিস তো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি করে বললে আপনি, আর তুই করে বললে তুইটাই পেতে হয়। তোর কোনো বোন লাগি না, আমাকে তুই এখন তুই করেই বলবি। আমাকে ধরার কারণ কি? রাজের লাশের পাশে ক্যামেরা ছিল, ওই ক্যামেরাতে তোর ভিডিও ছিল।
হঠাৎ সেই ভিডিওতে দেখি একজন এসে সবাইকে মারে, এরপর ক্যামেরা নষ্ট করা হয়। তুই সেখানে ছিলি, তুই সব জানিস কে ছিল। আর তুই একজন গ্যাং লেডিস্টার, খুনটা তোকে দিয়েই হয়েছে। ভিডিওতে কি আমাকে খুন করতে দেখেছিস? না। তাহলে তুই সহ তোর পুলিশ ফোর্স কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে জোর করে থানাতে নিয়ে যেতে পারবে না। মস্তানি দেখাবি পাবলিকদের সামনে, পুলিশদের সামনে নয়। যে মাস্তান সে পুলিশ কেন? প্রধানমন্ত্রীর কপালে পিস্তল ঠেকিয়ে মাস্তানি করতে পারে। নেহা, থানায় চলো, কিছু জানার ছিল। তুমি যা জানো তা আমাদের বলবে। চলো প্লিজ। ওকে, এভাবে বললে যেতেই পারি, চলুন। নেহা কথাটা বলে পুলিশদের জিপ গাড়িতে যেয়ে বসে। তৃষা দূরে দাঁড়িয়ে আছে। নেহা বাইক রেখে সে পুলিশদের সাথে চলে যায়, কিন্তু কেন তাকে ধরা হয়েছে কেউ জানে না। নিলয় আজ সব ক্লাস করে বের হলো। বের হতে দূর থেকে নেহা যেখানে থাকে সেখানে চোখ গেল, কিন্তু নেহা আজ সেখানে নেই। মনে মনে নিলয় বলল, কোথায় গেল মেয়েটা? সবসময় তো সেখানেই থাকে। নেহা আর কিচ্ছু ভাবে না, নিজ গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত 12টা বাজে। নেহা বাড়ির ব্যালকনিতে বসে আছে। কয়েক ঘন্টা আগে থানা থেকে এসেছে। সেখানে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু নেহার ঝামেলা সব উপরমহল থেকে ঠিক করা হয়েছে। সেখানেই আটকে ছিল। নিলয়ের কথা ভাবছে সে। হঠাৎ একটা বাইক এসে থামলো নেহার বাড়ির সামনে। নেহার বাড়ির সামনে ল্যাম্পপোস্ট, সেখানে একটা বাইক এসে দাঁড়িয়েছে। বাইকের উপর থেকে একটা ছেলে নামলো, মাথায় হেলমেট পরা, গায়ে কালো শার্ট। নেহার ব্যালকনির সোজা ছেলেটা তাকালো। নেহা চিনতে পারে ছেলেটাকে। এটা সেই ছেলে যে রাজের হাত থেকে বাঁচিয়েছিল। নেহা ছেলেটাকে দেখে অবাক হয়, সে এখানে কেন? কয়েক মিনিট ছেলেটা নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা ব্যালকনি থেকে দৌড়ে বাইরে আসার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই ছেলেটা বাইকের উপর বসে চালিয়ে চলে যায় সেখান থেকে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে কেবল। ধুর, ভালো লাগে না। কে এই ছেলে? নিলয় নয় তো? সে তো আজ সারাদিন আমাকে দেখেনি। তবে কি দেখতে এসেছে? কিন্তু নিলয় তো আমাকে পাত্তাই দেয় না। কেমন করে কথা বলে! একটা সাধারণ ছেলে হয়ে আমাকে পাত্তাই দেয় না। তাহলে তো নিলয় দেখতে আসবে না। কিন্তু এই ছেলে কে? সে কি আমাকে দেখতে এসেছে? হ্যাঁ, এসছেই তো। হাব ভাব দেখে এটাই তো মনে হচ্ছে। কিন্তু কিন্তু কেন আসবে? নিলয় না এসে এই ছেলে আসবে কেন? নিলয়কে নিয়ে ভাবতে থাকে নেহা। পায়চারি করছে ব্যালকনিতে। ঘড়ির দিকে তাকায়, রাত 1টা বেজে গেছে। নেহা ফোন হাতে নিল। নিলয়ের নাম্বারটা সেভ করা ছিল। সে নাম্বারটাতে কল দেয়। নিলয় বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহা কল করেছে। নাম্বারটা নেহার নামে সেভ করা। নিলয় ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে একবার রিং হয়ে কেটে গেছে। নেহা আবারও ফোন দেয়। নিলয় এবার রিসিভ করে। নেহা বলতে থাকে, এই হনুমান, ফোন ধরতে এত সময় কেন লাগে? কে আপনি? আমার আন্টি নাকি? চুপ, আমি তোর আন্টি লাগি? শয়তান ছেলে কোথাকার। শোনো, আমাকে বিয়ে করবে? কেন? কেন মানে? মানুষ বিয়ে কেন করে? কেন আবার? মেয়েদের দিয়ে বাড়ির কাজ করানোর জন্য। কিন্তু বাড়িতে কাজের লোক আছে, তাই বিয়েটা করা হবে না। ও মা গো, টুরু লাভ, 2 ফোঁটা আসুস। ইচ্ছা করছে তোকে তোকে গিয়ে গলা টিপে মেরে ফেলি, হনুমান কোথাকার। বাবা গো, তা আর কি করতে ইচ্ছা করে শুনি? ইচ্ছা করে পিস্তল তোর কপালে ঠেকিয়ে জোর করে ভালোবাসা আদায় করে নি। .2 ক্যালিভারের পিস্তল। ঠিকঠাক হবে, কোনো ব্যাপার না। গুলিটা বেশ দূরে টার্গেট করা যায় না, কাছ থেকে ভালো হয়। ট্রিগারটাও ধরতেই ভালো, বেশ আরামও পাওয়া যায়। সামান্য 5 থেকে 6টা গুলি লোড করা যায়, ভালোই। কি? ওই তুমি এসব কি করে জানো? আমিও তো এত কিছু জানি না। বই পড়তে হয়,
তুমি তো বসে বসে শুধু গোল্ড ফ্ল্যাগ খাও, জানো এখন ওটার দাম কত? যাই হোক, এসব কিছু বই পড়ে শিখেছি। ও, মনে হচ্ছে তোমাকে গিয়ে গলা এখনই টিপে মেরে আসি। তা পারবেন, পেতনিরা এসবই তো পারে। তোকে খুন করব। নিলয় আর কিছু না বলে ফোন লাইনটা কেটে দিল। নেহা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। মাথা থেকে নিলয়ের কথাগুলো ফেলতে পারছে না। নেহা কিছুটা শিওর হয়ে যায় আগন্তুক ব্যক্তিটা হবে নিলয়, না হলে এত স্মার্টলি কথা বলে কেউ সাহস দেখিয়ে বলবে না। ওদিকে নিলয় আরামে বিছানায় শুয়ে ভাবছে, মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য নিজের মাঝের আকৃষ্টতা বাড়াতে হবে। সে যেন আমার কথাই ভাববে সারাক্ষণ, এমন কাজ করতে হবে, তবেই তো ভালোবাসার গাঢ় হবে। ফোনটা তো কাটলাম, যেন তুমি এখন আমার কথাই ভাবো। এইভাবে কেটে গেল 1.5 মাস। 1.5 মাসে নেহার রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। রাতে রোজ নিলয়কে ফোন দেয়, আর নিলয় নেহার ভাবনায় আধিপত্য দেখিয়ে ফোন কেটে অফ করে দেয়। তবে নিলয়কে ফোন দেওয়ার আগে রোজ ব্যালকনির সামনে রাস্তায় সেই আগন্তুক ছেলেটা এসে দাঁড়ায়। নেহা ব্যালকনিতে এখন ওই ছেলেটার জন্যই দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। আগন্তুককে দেখা চরম নেশা যেন নেহাকে দিনে দিনে আকৃষ্ট করে দিচ্ছে তার প্রতি। নেহা তাকেই ধরে নিয়েছে সে নিলয়, কিন্তু নিলয়কে যখন সরাসরি দেখে সব ভাবনা ওর পাল্টে যায়। কারণ রাতে সে আগন্তুক রহস্যময়, সিক্রেট বয়, আর দিনের নিলয় মিশুকে দুষ্টু ফাজিল। সে কারণে নেহার হিসেব মেলাতে পারে না। নেহা নিলয়কে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দেয়, রোজ ফোন কল, আর দেখা হলেই ভালোবাসার কথা জানতে নেহা ভুল করে না। নেহা এখন সত্যিকারের অর্থে নিলয়কে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিলয় জানে না এর শেষ কি হবে। জানে না নেহা কেন তাকে ভালোবাসে, যদিও ভালোবাসতে কারণ থাকে না, কেবল ভালো লাগার জন্য একটা কারণ থাকতে চায়, আর সেটাই ভালোবাসতে শেখাবে। ক্যাম্পাসে কয়েকদিন পর একটা বড় পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সবাই উপস্থিত। নেহা অনেক আগে এসে সেখানে বসে আছে। নিলয় অন্যদিনের থেকে আজ একটু দেরি করে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসে এসে ভিড়ের ভিতরে চোখ যায় নেহাদের দিকে। নেহা বাইকে বসে আছে, আর তার সামনে একটা ছেলে কান ধরে উঠবোস করছে। নেহার হাতে একটা ছুরি। নিলয় ওদের দিক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সেগুলো দেখছে। নিলয় পিকনিক স্পটের দিকে অগ্রসর হয়। সে নিজের মতো করে হাঁটছে। ঠিক তখনই নেহা ওকে টের পেয়ে ডাক দেয়, এই নিলয়। এত লেট করলে কেন গো বাবু? এমনি। ওই চলো না আজ প্রেম করি। নিলয় নেহার দিকে তাকালো। নেহার পাশ থেকে তৃষা নামের মেয়েটা ও ছেলেটাকে যেতে বলল। নিলয় সবার দিকে তাকায়। নেহার সাথে অনেক বেশি সাঙ্গপাঙ্গ আছে। ততক্ষণে কান ধরে থাকা ছেলেটা চলে গেছে সেখান থেকে। নিলয়ের চুপ থাকা দেখে নেহা বলল, কি হলো? চলো না গো আজ প্রেম করি। আচ্ছা, আমাকে কেন ভালোবাসেন আপনি? কারণ তুমি অন্য সব ছেলেদের মতো না। কিরকম? তুমি সবার থেকে আলাদা। যেখানে সব ছেলেরা ভয়ে কথাই বলে না, তাকায় না আমার দিকে, আর যারা তাকায় বা কথা বলে তারা অনেক অনেক সম্মান করে, আর তুমি সেখানে আমার সাথে কথা বলো, রীতিমতো ঝগড়া করো, আমাকে রাগাও। ওই জানো, তুমি যখন আমাকে রাগাও তখন না খুব রাগ হয়, আর সেটা সারা দিন ভাবতে থাকি কখন যে তোমাকে এসবের মাঝে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? হাসছো কেন? ওই তুমি এভাবে হাসবে না, রাগ হয়। হাসলে কেন তাই বলো। এমনি, আমি ভালোবাসি না আপনাকে। কেন? এমনি। আমি কি দেখতে সত্যি পেতনিদের মতো খারাপ? না। তাহলে? তুমি তো মেয়ে নয়, তুমি তো একটা ছেলে, আর একটা ছেলেকে কিভাবে আমি ভালোবাসবো? একটা মেয়ে সবাই তখন সুন্দরী বলে যখন দেখে বাঙালি পোশাক তার গায়ে। শাড়ি সালোয়ার হলো বাঙালিদের মেয়েদের আসল পোশাক। তুমি কি জানো, তোমার মতো মেয়েরা যখন শার্ট প্যান্ট পরে থাকে তখন সামনে এসে না,
তাকে দূরে থেকে দেখে, কারণ তোমার শরীরের প্রতিটা অংশই স্পষ্টভাবে বোঝা যায়। ছি, তাকেই মেয়ে বলে যে এসব পোশাকের ঘৃণা করে, বোরকা শাড়ি সালোয়ার পরে চলে। এটা কোনো পোশাক নয় নেহা, এটা কেবল আধুনিকতার শিকলে আটকে পড়ে দৌড়ে বাঁচার প্রয়াস মাত্র। তোমাকে আমি ভালোবাসি, সত্যিই ভালোবাসি, তবে ছেলেদের ড্রেস আপে না। যেদিন তুমি একটা বাঙালি মেয়ে সেজে আসবে আমার সামনে, সেদিন তুমি না আমি তোমাকে ভালোবাসি বলবো। তোমাকে সব ছেলে ভালোবাসে, তোমার মনের অবস্থা দেখে নয়, তোমার শরীরের আকর্ষণতার আকৃষ্টতায়। তোমাকে সবাই দেখে তোমার শরীরের সম্মোহনতায়। সরি নিয়া, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। নতুন একটা লুঙ্গি কিনে এনে পরবা কেমন? আর মাস্তানিটাও চালিয়ে যাও, নিজেকে প্রমাণ করো যে তুমি অনেক সাহসী। মেয়েদের একটি সীমাবদ্ধতার সাহসিকতা দেখতে হয়। মেয়েরা কখনো ছেলেদের মতো হয় না, আর ছেলেরাও না। যদি হতো তাহলে সৃষ্টিকতা কখনো ছেলে মেয়ে আলাদাভাবে সৃষ্টি করতো না। একজন মেয়ে ততটুকুই সাহস দেখাতে হবে যতটুকু তার প্রয়োজন। দুঃসাহসী হওয়াটা ঠিক আছে, তবে এতটা না। তুমি যত শক্তিশালী মেয়ে হও না কেন, যতই ক্ষমতাধর হও না কেন, একটা ছেলের সামনে রাতে অন্ধকারে একা যেও, দেখবে বুঝিয়ে দেবে সাহসিকতা কী। তাই সীমাবদ্ধতা থাকতে হয়। মেয়েদের সৌন্দর্য শাড়িতে, সালোয়ার বোরকাতে ভালো থাকবে। ও আরেকটা কথা, নীলয়ের কেন এত সাহস বেশি জানো? সাহসও দেখছো কি? আমি চাইলে পুরো দেশকে আমার সাহসিকতা খেসারত দিতে হবে, কিন্তু আমি দেখাই না। আরেকটা কথা, তোমার বাড়ির সামনে রোজ যে ছেলে যেত, সেই ছেলেটা আমি। আমাকে পিস্তলের ভয় দেখো? স্নাইপারের রাজা আমি। আমার পিস্তল টার্গেট কখনো মিস হয় না। নীলয় যাকে মারে তাকে একবারই মারে, যাকে ভালোবাসে তাকে সবটা দিয়েই ভালোবাসে। আর যার থেকে নীলয় একবার চলে আসে, কখনো তার কথা সেভ হবে না। বুলেটের গুলি আর এই নীলয় কখনো পিছনে ফিরে তাকায় না। ভালো থেকো। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ালো না, তবে যাওয়ার আগে নেহার পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে টানতে চলে যায়। নেহা, তিশা, হিমি, প্রত্যাশা, আনিয়া আর রিফাত সহ আশেপাশের অনেক সাঙ্গপাঙ্গ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট নিলয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে। নেহা যেন বিশ্বাসই করতে পারছে না নিলয় এত কিছু বলবে। নিলয় অনেক জোর গলায় কথাগুলো বলেছে। নিলয় যখন কথাগুলো বলছিল তখন সবাই নীরব হয়ে শুনছিল। নিলয় গেটের কাছে এসে পিছনে তাকালো। নেহা ছাড়া সবাই তাকিয়েছে নিলয়ের দিকে, আর নেহা মাথা নিচু করে বসে আছে। নিলয় দীর্ঘশ্বাস ছেড়ে একটা হাসি দিল, যা অর্থহীন মুচকি হাসি। নিলয় নিজেও জানে না এই হাসিতে কি প্রকাশ পেয়েছে, তবে এটা যে অর্থহীন তা বুঝতে পেরেছেও। নিলয় বাইরে চলে আসে। উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে সে চলে যাচ্ছে। নিলয় 1 সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে। নিলয় সোজা নেহাদের বসার জায়গাতে তাকালো। সেখানে নেহাদের গ্যাং আর ছেলেমেয়েরা আছে, তবে নেহা নেই। নেহাকে কেউ খুঁজে পায় না, ভালো করে দেখতে থাকে, কিন্তু নেহাকে কোথাও দেখা যায় না। নিলয়ের মনটা একটু খারাপ হলো নেহাকে না দেখতে পেয়ে। নিলয় মনে মনে বলে, ধুর, কেন যে সেসব বলতে গিয়েছিলাম। হয়তো অনেক রাগ করেছে, আমি ওভাবে নাও বলতে পারতাম। নিলয় ক্লাসের দিকে এগিয়ে যায়। ভালো লাগছে না ওর। নেহা কি করেছে কে জানে। নেহা সেদিন নিলয় চলে যাওয়ার পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। তৃষা, হিমি সবাই তারপর থেকে অনেকবার কল করেছে নেহাকে, কিন্তু নেহার ফোন অফ ছিল। নেহার বাড়িতেও যায় ওরা, কিন্তু নেহাকে তারা পায় না। নেহার বাবা আকাশ সাহেবও কিচ্ছু বলতে পারে না। কিন্তু এভাবে নেহা নিরুদ্দেশ হবে কেউ তা বুঝতে পারেনি। কিন্তু নেহা কোথায়? স্যার, আমি মাস্তানি ছেড়ে দিচ্ছি। আপনি তো সব কিছুই জানতেন, ভয় নেই। আপনার হয়ে কাজ করতাম, সেটা শুধু আমিই জানতাম, কেউ জানে না। তাই আপনার কথা আর আমার কাজ এখানে সব শেষ। অনেক হয়েছে মাস্তানি গুন্ডামি। নেহার কথাগুলো শুনে প্রধানমন্ত্রী জাহিদ আহমেদ চুপচাপ নেহার দিকে তাকায়। নেহা জাহিদের হয়েই কাজ করত, সেজন্যই নেহা এত সাহস। জাহিদ আহমেদ নেহাকে পার্সোনালি জানত, চিনত। অজান্তেই নেহা জাহিদকে একদিন বাঁচিয়েছিল, তাই জাহিদ নেহাকে এমন বানিয়েছে।
নেহার ব্যাপারে তিনি সবটা জানে। নেহা যে নিলয়কে ভালোবাসে সেটাও তিনি জানেন। তবে তিনি এটা জানেন না নিলয়কে। নিলয়ের জন্য সে মস্তানি ছেড়ে দিয়েছে, কিন্তু নিলয়কে ঠিকভাবে নেহাও চেনে না। আচ্ছা, তুমি যাও নিলয়ের কাছে, তবে মনে পড়লে চলে এসো। জি স্যার, তবে একেবারে চলে যাচ্ছি না। আমি ঠিকই আপনার সাথে আছি, তবে এবার আরও গোপনে। আমার তা মনে হচ্ছে না। তুমি আমার সাথে থাকবে, কারণ তোমার এখন আমাকে প্রয়োজন নেই, পড়বেও না প্রয়োজনে। তবে ভেবো না আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি আছি, দূর থেকে আমি সব হ্যান্ডেল করব। আচ্ছা, বুঝেছি। যাও তুমি এখন, এই মাস্তানের দায়িত্ব থেকে মুক্ত। নেহা জাহিদ আহমেদের অফিস থেকে বের হলো। অফিস থেকে বের হয়ে সে সোজা গাড়িতে যেয়ে বসলো। জাহিদ আহমেদের সাথে বহুদিনের সম্পর্ক নেহার। নেহাকে সে মেয়ের মতোই দেখেছে। আকাশ সাহেব যখন নেহার সৎমা আনে, তখন থেকে নেহার উপরে নির্যাতন শুরু হয়। আকাশ সাহেবের সাথে জাহিদ আহমেদের খাতির ছিল। নেহাকে সেই বড় করেছে বলা যায়। তবে নেহার মস্তান গুন্ডি মেয়ে হয়ে ওঠার পিছনে আরও একটা কারণ আছে। নেহা জাহিদ আহমেদের বাড়ির দিকে যেতে থাকে। নেহা যখন খুব মন খারাপ থাকে, তখন প্রধানমন্ত্রী জাহিদ আহমেদের বাসায় এসে থাকে। আর নিলয়কে নিয়ে নেহা অনেকটাই আপসেট, তাই বাড়ি থেকে চলে এসেছে সেদিন। ফোন অফ করে নেহা এখানে থাকা শুরু করেছে। আকাশ আহমেদ জানে না তার মেয়ে এত বড় একটা মাফিয়া গ্যাং লিড করে। আর নেহাকে গোপনে সাপোর্ট করে জাহিদ আহমেদ। শুধু আকাশ আহমেদ নয়, বরং নেহার সাথে ইনভলভ যারা আছে কেউই নেহা আর জাহিদ আহমেদের ব্যাপারে জানে না। নিলয় ক্লাস শেষ করে বাইরে আসে। বাইরে আসতেই নেহার জায়গাতে চোখ গেল ওর, কিন্তু না, এবার আর কেউ নেই। একদম ফাঁকা সবটা। না নেহা আর না তৃষারা, কেউ সেখানে, কেউ নেই। নিলয় মনে মনে বলে, কি হলো, এরা আবার কে? গেল কোথায় সবাই? কাল আসবে হয়তো। এসব ভাবতে ভাবতে নিলয় নিজের গন্তব্যের দিকে চলে যায়। পরের দিন আবার ভার্সিটিতে আসে নিলয়। আজও সেখানটা খালি, কেউ নেই। নিলয় সেখানে যেয়ে বসে নেহার জন্য অপেক্ষা করছে, কিন্তু নেহার কোনো খোঁজ নেই। কেমন যেন শূন্য শূন্য লাগছে এবার নিলয়ের কাছে। নিলয় ফোনটা বের করে, কাকে যেন ফোন করল, কিন্তু ফোনের ওপাশ থেকে কিছুই জানাতে পারে না নিলয়কে। ওর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। নিলয় 7 দিন ধরে অনেক ভেবেছে নেহার কথা। সে সরি বলার জন্য এসেছিল, মনের কথা জানানোর জন্য এসেছিল, কিন্তু তার হলো কই? নেহাকে তো দেখাই যাচ্ছে না। নিলয় পরের দিন আবার ভার্সিটিতে আসে। নেহার বসা জায়গার দিকে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখছে না। তবে আজকে নেহাদের জায়গাতে ক্লাস শেষ করে এসে জায়গাটাকে আজ বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, কিন্তু নেহাদের দেখা নেই। গেল কোথায় মেয়েটা? এভাবে কেটে গেল আরও 9টা দিন। এই কয়েকটা দিনে নেহাকে খুব খুঁজেছে নিলয়, কিন্তু পায়নি। অনেক মিস করছে নিলয় তাকে, অথচ নেহার কোনো দেখাই মেলেনি। কেমন যেন একা একা লাগতে শুরু করছে নিলয়। তার মানে নিলয় এখন নেহাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা যে হারিয়ে গেল তাকে কি আর পাবে না? নিলয় শুধু নেহাকে নিয়েই ভাবছে। নিলয় ভার্সিটি থেকে বের হলো, ফুটপাত দিয়ে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। নিলয় দাঁড়ালো। গাড়ি থেকে তৃষা, হিমি আর রিফাত নামলো। নিলয় ওদেরকেও অনেক খুঁজেছিল, কিন্তু তারাও নেহার সাথে হারিয়ে গিয়েছিল যেন। ওদেরকেও দেখে নিলয় প্রশ্ন করে, তোমরা নেহাকে দেখছো? সে কোথায় জানো? না, আমরাও তাকে খুঁজেছি, তবে নেহা ফোন করেছিল আমাদের। আপনি যে তাকে খুঁজছেন সে সবটা জানে। কেন খুঁজছেন? সেদিন তো তাকে অপমান করেছিলেন। আর যে যেমন করে থাকে সেভাবে বিচার করতে নেই। হতে পারে সব জানার পরেও সেখানে মিথ্যে কিছু থাকতে পারে। কাউকে খারাপ ভাবার আগে তাকে ভিতর থেকে বোঝা উচিত। নেহা কোথায় বলো আমাকে। চলুন, তবে কোথায় আছে জানি না, শুধু আপনাকে একটা জায়গাতে নিয়ে যেতে বলবো। ওকে চলো। নিলয় গাড়িতে উঠে বসলো।
রিফাত গাড়ি চালাচ্ছে। নিলয় পরিচিত এলাকা ছেড়ে যেন আরও পরিচিত এলাকাতে প্রবেশ করে। রিফাত গাড়ি চালাচ্ছে। নিলয় জানালা দিয়ে আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেক করে থামে। তৃষা গাড়ি থেকে নেমে নিলয়ের পাশের দরজাটা খুলে দেয়। নিলয় তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে। একটা বিশাল বড় বাড়ির সামনে এসে থামে ওরা। বাড়ির সামনে হাই সিকিউরিটি গার্ড। তৃষা নেহাকে কল করে সিকিউরিটি গার্ড সরানোর জন্য বলার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ একজন গার্ড এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে স্যালিউট করে। তৃষা, হিমি আর রিফাতের চোখ বড় করে নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, এটা কোন জায়গা? মানে এখানে কেন আসছি? এটাই তো 17 নাম্বার বাড়ি। নেহা এখানে আপনাকে আনতে বলেছিল, বাড়ির ভিতর যেতে বলেছিল। সত্যি এখানে আনতে বলেছিল সে? কিন্তু আপনি কে? জানি না, আজব ধরনের প্রশ্ন। চলো ভিতরে। নিলয় কথাটা বলে ভিতরের দিকে যেতে থাকে। গার্ডেরা কেউ আটকায় না, এমনকি চেকও করে না কিছু। ওরা শুধু বোকার মতো নিলয়ের পিছনে পিছনে যেতে থাকে। তৃষার ফোনটা বেজে ওঠে। নেহা যে নাম্বারটা থেকে কল করেছে সেই নাম্বার থেকেই কল এসেছে। তৃষা রিসিভ করে। নিলয়কে ছাদে আসতে বল, আর তোরা নিচে থাক, আমি আসছি একটু পর। সোফাতে এসে বসে থাক। ওকে নিলয়, আপনাকে ছাদে যেতে হবে, এক্ষুনি যাবেন, সিঁড়ি ডান পাশ। বুঝেছি। নিলয় গম্ভীর হয়ে কথাটা বলল। তারপর তাড়াতাড়ি ভিতরে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে মনে নিলয় বলতে থাকে, নিয়া এখানে কেন? সে কি আজ কয়েকদিন ধরে এখানেই ছিল? কিন্তু সে এখানে কেন থাকবে? এটা তো মন্ত্রীর বাড়ি। তাহলে নিয়া এখানে কি করছে? নিলয় ছাদে উঠে আসে। বিশাল বড় ছাদ। নিলয় ছাদে এসে সামনে তাকালো। ছাদের এক কোণাতে একটা মেয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কালো কালারের রঙের একটা শাড়ি, হাতে কালো চুড়ি দেখা যাচ্ছে, চুলগুলো খোলা। মেয়েটার পাশে কাজের আন্টি দাঁড়ানো। নিলয় সেদিকে এগিয়ে যায়। মেয়েটার কাছে যেতেই নিলয় বলল, আপনি কে? এখানে কেন দাঁড়িয়ে আছেন? নিলয়ের কথা শুনে মেয়েটা ঘুরে তাকায়। কাজের মেয়েটা নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখে বলে, স্যার, আপনি কখন আসলেন? নিলয় ইশারায় ওনাকে যেতে বলে। নিলয় অবাক হয়ে শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়ে আছে, কারণ মেয়েটা হলো নেহা। নিলয় অবাক হয়ে নেহার পা থেকে মাথা অবধি ভালো করে দেখতে থাকে। আর নেহা অবাক হয় নিলয়কে স্যার ডাকার কারণে। তবে আজ নেহার গায়ে কোনো ছেলেদের মতো পোশাক নেই, আছে কেবল বাঙালি মেয়েদের সাধারণ একটা পোশাক। নেহা ঘুরে আবারও বাইরে তাকায়। নিলয় তখন ওর দিকে তাকিয়ে আছে। নেহা এবার ঘাড় ঘুরিয়ে নিলয়কে দেখল। নিলয় চোখ সরাতে পারছে না। নেহাকে আজ বেশ সুন্দর লাগছে, আর ওর সাজটাও বেশি আকর্ষণীয় আর বিস্ময়কর করে তুলেছে। দুজন বেশ কিছুক্ষণ সময় ধরে চুপ হয়ে রইল। হঠাৎ নেহা বলে, যখন আমার কিশোর বয়স, তখন আম্মু আব্বুর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সেটা রোজ দেখতাম। রোজ কলেজ কিংবা স্কুল থেকে বাড়িতে গিয়ে, রোজ গভীর রাতে ঘুমে, রোজ সকালে উঠে তাদের ঝগড়া শোনাটাই ছিল আমার কাজ। আম্মু আব্বুকে সময় দিত না, আব্বু আম্মুকে না। এভাবে 3 মাস যায় ওনাদের। তারপর আম্মু নিজে থেকে ডিভোর্স নিয়ে নেয়। আম্মু চলে যায় আমাকে ছেড়ে। বাবা মায়ের উপর জিদ করে কয়েকদিন পরেই আরও একটা বিয়ে করে আনে। সৎ মা আসে আমার। খুব ভালোই দিন চলছিল, কিন্তু একদিন বাড়িতে গিয়ে দেখি আব্বু বাসায় নেই। সৎ মা আমার সামনে আসে, আমার গালে চড় দিয়ে বলে, ওই নবাবের বেটি, বসে বসে খাবা, কাজ করো। জানো, আমাকে কেউ কখনো মারেনি। প্রথম সৎ মায়ের কাছে মার খেয়েছিলাম, এরপর খুব নির্যাতিত হয়েছি। প্রতিদিন আমাকে মারতো তিনি। বাবা যখন বাসায় আসে তখন যেন সব ঠিক। আস্তে আস্তে গম্ভীর হয়ে যাই আমি। জাহিদ স্যার আমাকে নিয়ে আসে, তবে এখানে তেমন আসতাম না। মাঝে মাঝে আসতাম, থাকতাম, আবার চলে যেতাম। সৎ মা মারা যায়,
বাবা পরে বুঝতে পারে আমি ছোট থেকে মায়ের থেকে ভালোবাসা পাইনি। সেদিনের পর থেকে আমি একাই থাকি, কেউ আমার সাথে থাকে না। আমার অগাধ স্বাধীনতা, এমন স্বাধীনতায় যে কেউ তো বখাটে হবে, তাই আমি আমার মতোই চলেছি, বারণ করার কেউ নেই। নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে একটু শাসন করার জন্য। নেহার মুখে এমন কথা শোনার পর নিলয় তার দিকে বড় বড় চোখ করে আছে। নিলয়ের দিকে তাকালো নেহা। নিলয়ও নেহার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নিলয়ের তাকানো দেখে নেহা ফিক করে হেসে উঠল। নিলয় ওর হাসির শব্দ শুনে নেহা আবারও বলল, এখন নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে ভালোবাসা যাবে না, তাই তো? ওকে, কোনো ব্যাপার না, আমি একা ছিলাম, একাই থাকবো। নেহা কথাটা বলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নিলয় এক হাত দিয়ে নেহার বাঁ হাত ধরে ফেলে। এবার নেহা নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় কিছু বলতে যাচ্ছিল, তার আগে সেখানে জাহিদ আহমেদ চলে আসে। ওনার সাথে অনেক সিকিউরিটি, পুলিশও আছে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। জীবন আহমেদকে দেখে বলল, স্যার, ওই সেই নিলয়, প্লিজ ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই, আমি আমার ইচ্ছেতেই পরিবর্তন হয়েছি। নিলয়, এদিকে আই। স্যার প্লিজ ওকে কিছু বলবেন না, ও অনেক ইনোসেন্ট, ওর কোনো দোষ নেই। নেহাকে সরিয়ে দেয় জাহিদ আহমেদ। তারপর নিলয়ের হাত ধরে টেনে নেহার সামনে দাঁড় করিয়ে দেয়। নেহা একটু ভয় পেয়েছে, না জানি জাহিদ আহমেদ নিলয়কে কি বলে। কিন্তু নেহাকে অবাক করে দিয়ে জাহিদ আহমেদ বলে, নিলয়, তুই কখন এসেছিস? বাড়িতে থাকতে তো কষ্ট লাগে, সেই জন্য বাইরে ঘুরে বেড়াস। যেই দেখলি নেহা আসছে তখনই চলে এসেছিস? মানে নিলয়, বাড়ি মানে কি এসব? নিলয়ের চাচা আমি। নিলয়ের মা বাবা নেই, ভাই ভাবি মারা গিয়েছিল, ওকে বড় করেছি বাইরে রেখে। এখানে এসে মাস্টার্স কমপ্লিট করার জন্য ভর্তি হয়, বাকিটা নিলয় বলবে। তোরা কথা বলে ভিতরে আই। নিলয় এবার নেহার দিকে তাকালো। নেহা হতভম্ব হয়ে চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হাসল। নেহার যেন ঘড়ি কাটছে না। নিলয় একটু কাশি দিয়ে বলল, প্রথম যেদিন ভার্সিটিতে আসি তখন দূর থেকেই দেখি তুমি বাইকে বসে মাথা নিচু করে আছো। তোমার কয়েক গাছি খোলা চুল সামনে ঝুলে আছে, মাথার গোল টুপি। তোমাকে দেখে কেমন যেন ভালো লাগা কাজ করে। তারপর রোজ তোমাকে এসে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কারণ আমি জানতাম তোমাকে ভালোবাসি বলে তুমি পিটাবে না, হয় না করে দেবে। তাই রোজ তোমাকে আড়াল হতেই দেখেছি। সে দেখা খুব বেশি গভীরতার মাঝে আটকে ছিল, যার প্ররোচনায় আমি তোমাকে কখনোই যে ভালোবেসে ফেলেছি। আর সেদিন ওভাবে বলেছিলে কারণ তোমাকে ওই রকম ডেসে ওইসব ছেলেরা খারাপ দৃষ্টিতে দেখে, যা খুব বাজে একটা বিষয়। আজ দেখো, তুমি নিজের বাসায় যেয়ে আয়নাতে দেখবা তোমাকে কতটা সুন্দর লাগছে। তুমি যদি মনে করো তোমার পরিবর্তন আমি তোমাকে ভালোবেসেছি, তাহলে আর কি, যাও, ছেড়ে দিলাম তোমার হাত, তুমি যেতে পারো। আমি জানতাম না তুমি এমন বড় লেভেলের গুন্ডি একটা মেয়ে। তোমার কথা চাচুকে এসে বলি, চাচু আমাকে কিছুই জানাই না, শুধু তিনি বলেন তোমার উপরে যে ছদ্মবেশী নজর রাখে। তাই রোজ তোমার বাড়ির সামনে যেতাম, কিন্তু আগে তোমাকে ব্যালকনিতে দেখতাম না। কিন্তু যেদিন রাজের সাথে ঝামেলা হয় এরপর থেকে তোমাকে রোজ ব্যালকনিতে দেখতাম। তুমি তো আমার ব্যাপারে খোঁজ নাওনি, আমিও ঠিক ওভাবে নিইনি। কিন্তু পরে চাচু যখন জানাই তুমি ওনার খুব প্রিয় একজন, তখন তোমাকে পটানোর আরও চেষ্টা করি, কিন্তু বুঝিনি তুমি আমার বাড়িতে এসে থাকবে। যাই হোক, তোমাকে ভালো লাগছে অনেক। যদি তোমার মনে হয় এসব রেখে প্যান্ট শার্ট পরবো, তাহলে তুমি পরতে পারো। যাও, চলে যাও। কথাগুলো শেষ করতেই নেহা কয়েক পা এগিয়ে যায়। নিলয় মনে মনে ভাবে, নেহা মনে হয় সত্যিই চলে যাবে। নিলয় এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। তখনই সে নিলয়ের ডান হাত ধরে টেনে নেহার সামনে এসে দাঁড় করালো। নিলয় অবাক চোখে তাকিয়ে আছে। সে বলল, চলো আজ আমরা দুইজন
দুই হাত ধরে রেল লাইনের পাতে হাঁটি। চলো আজ আমরা কল্পনায় মাঝ নদীতে নৌকা নিয়ে ঘুরি। সাথে থাকবে পেতনি আর একটা আজীব ভূত। আর যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে পিস্তল দিয়ে ভয় দেখে উঠিয়ে নিয়ে যাব। গুন্ডি নাকি? তোমাকে পাওয়ার জন্য যদি আমি গুন্ডি, লেডি মাফিয়া, সাইকো লাভার হতে হয় তাহলে আমি সব হতে পারি, বুঝেছ? নেহার কথা শুনে নিলয় মুচকি হাসল। সে কোনো কথা বলল না। নেহা হাত ধরল, টেনে বাইরে নিয়ে এলো সে। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে। বাড়ি থেকে বাইরে এলো, উদ্দেশ্য কোনো রেলপথ, যেখানে ভালোবাসা স্টেশন বানাবে। হাতে হাত ধরে হাঁটবে হয়তো কয়েক ক্রোশ পথ। ভালোবাসা বয়ে যাবে বহুদূর। নিলয় নেহার হাত শক্ত করে ধরেছে। নেহা বুঝে যায় এ হাত শত বাধা আসলেও আলাদা হবে না।